নমস্কার বন্ধুরা, নিশিডাক গল্পের আড্ডায় আমি জয়দীপ আরও একবার তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি নতুন আরেকটি রহস্য রোমাঞ্চে পরিপূর্ণ গল্প নিয়ে। ভালো লাগলে কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে, কমেন্ট করে জানাতে হবে কেমন লাগলো গল্পটা, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবে না, কারণ আমরা খুব তাড়াতাড়ি পৌঁছতে চলেছি 50,000 সদস্য সংখ্যার দিকে। তো চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্পের আড্ডা। সুলেখক অনুভব মুখার্জির কলমে আজকের রহস্য রোমাঞ্চ গল্প কাঁটা রহস্য, প্রথম পর্ব। হাওড়া স্টেশন। ভিড় পেরিয়ে দুই যুবক এসে রেল লাইনের ধারে দাঁড়ালো। দুজনেই সুদর্শন যুবক। এরা দুজনেই গৌরীপুর গ্রামের জমিদার আদিত্য নারায়ণ চৌধুরীর ছেলে। কিন্তু এদের মধ্যে পার্থক্য বিস্তর। এরা দুজন সৎ ভাই। আদিত্য নারায়ণের দুটো বিয়ে। প্রথমা স্ত্রী মারা যান 28 বছর আগে একটি ছেলের জন্ম দিতে গিয়ে। তখন আদিত্য নারায়ণ খুবই ভেঙে পড়েন। 2-3 মাস ছেলের দিকে নজরও ছিল না তার। এরপর উনি আবার বিয়ে করলেন। ওনার বড় ছেলে রুদ্রনারায়ণের বয়স 4 বছর। ওনার দ্বিতীয় পক্ষের স্ত্রী রুদ্রনারায়ণকে মেনে না নিলেও অবহেলা করেননি কোনোদিন। আদিত্য নারায়ণের ছোট ছেলে ইন্দ্রনারায়ণ, যে উপরে উপরে রুদ্রনারায়ণের বন্ধু হলেও স্বভাব চরিত্র রুদ্রনারায়ণের বিপরীত, এবং নিজের দাদাকে নিজের সবচেয়ে বড় শত্রু মনে করত। দুই ভাই একই সঙ্গে একই শিক্ষায় বেড়ে উঠল, কিন্তু মিলমিশ হল না কিছুতেই। ইন্দ্রনারায়ণের ইচ্ছে ছিল জমিদারির সব দায়ভার পড়ুক ওর কাঁধে, কিন্তু আদিত্য নারায়ণ সেই ইচ্ছেটাও পূরণ করলেন না। জমিদারি পেল রুদ্রনারায়ণ, আর সুযোগ্য উত্তরাধিকার হিসেবে প্রজাদের প্রাণাধিক প্রিয় জমিদার হয়ে উঠল সে। এরপর রুদ্রনারায়ণের বিয়ে দিলেন আদিত্য নারায়ণ। বিয়ে দিলেন পাশের গ্রামের জমিদার কামদারঞ্জন সিংহের বড় মেয়ে করুণাময়ী সিংহের সঙ্গে। অপরূপ সুন্দরী, লাস্যময়ী তার রূপ। ইন্দ্রনারায়ণ গেল উন্মাদ হয়ে। একই জমিদারি না পাওয়ার দুঃখ, তারপর এইরকম বউ না পাওয়ার যন্ত্রণা, এত সব ঘটনা পাগল করে দিল ইন্দ্রনারায়ণকে। আর সেই মুহূর্তেই ঠিক করে ফেলল কি করতে হবে তাকে। একদিন সে রুদ্রনারায়ণের ঘরের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল। ঘরের ভিতর থেকে শুনতে পেল করুণাময়ী আর রুদ্রনারায়ণের গলার আওয়াজ। শোনো, সাবধানে থেকো। কলকাতা শহর কিন্তু গৌরীপুর না। কলকাতা নিয়ে তোমার এত ভয় কিসের? জানি না, অত গাড়ি ঘোড়া, কথায় কথায় অ্যাক্সিডেন্ট হয়। তোমার ধারণা ওখানে আমারও অ্যাক্সিডেন্ট হবে? সত্যি বাবা, ভাবনা চিন্তাও করতে পারো বটে। আজে বাজে কথা একদম বলবে না। বাড়িতে নতুন অতিথি আসছে, তার মুখ না দেখেই অকথা কুকথা। আরে বাবা, আমার ছেলের জন্য তো আমাকে বেঁচে থাকতে হবে নাকি? কলকাতা থেকে কি আনবো বলো? বাকি কথা না শুনলেও হবে, নিজের মনকে দৃঢ় প্রতিজ্ঞ করল ইন্দ্রনারায়ণ। এটাই ওর শেষ কাজ হতে চলেছে। আমাকে ওর সঙ্গে কলকাতায় যেতে হবে কোনো একটা ছুতোয়। দাদার সঙ্গে থাকতে হবে যেভাবেই হোক। এবার তাহলে শেষ চালটা খেলা যাক। ঈশ্বর কি এতটাই নির্দয় হবেন? নিশ্চয়ই না। দেখা যাক কি হয়। কলকাতায় সব কাজ ছেড়ে আজ দুই ভাই গৌরীপুর ফিরছে। এত ভিড়ের মাঝে হাজার মানুষের ঘেঁষাঘেঁষি। কে কার গায়ে ঘেঁষছে বা কে কার পা মারাচ্ছে তা খেয়াল রাখা ঠিক সম্ভব নয়। ইন্দ্রনারায়ণ কিছুর জন্য যেন অপেক্ষা করছে, কিন্তু যেটার অপেক্ষা সেটা কিছুতেই হচ্ছে না। কিন্তু কিসের অপেক্ষা ইন্দ্রনারায়ণের? হঠাৎ করে রুদ্রনারায়ণ চেঁচিয়ে উঠল, আহ আহ! ভিড়ের সবাই তাকালো রুদ্রনারায়ণের দিকে। ইন্দ্রনারায়ণ এগিয়ে গেল দাদার দিকে। কি ব্যাপার দাদা, কি হয়েছে? প্রশ্নটা ইন্দ্রনারায়ণ করল বটে, কিন্তু সে খুব ভালো করে জানে কি হয়েছে। রুদ্রনারায়ণ খুব কষ্ট করে বলল, জানি না, ঘাড়ে খুব চিনচিন করে উঠল। কথাটা শুনে ইন্দ্রনারায়ণের মুখে হাসির রেখা দেখা দিল। সেটা সবাই লক্ষ্য না করলেও একজন লক্ষ্য করেছিল। যে লক্ষ্য করেছিল তার পরিচয় পরে দেব। আপাতত ইন্দ্রনারায়ণ আর রুদ্রনারায়ণের দিকে নজর দেওয়া যাক।
ইন্দ্রনারায়ণ তাচ্ছিল্যের সুরে হেসে উঠল। সামান্য একটা চিনচিনে ব্যথায় তুই কাতর হয়ে পড়বি দাদা? এইটা কি চৌধুরী পরিবারের লোককে মানায়? এমনিতে কাতরে পড়তাম না, কিন্তু হঠাৎ এত জ্বালা করবে কেন? ইস, খুব জ্বালা করছে নাকি? হ্যাঁ। এইটুকু বলে হাঁটু গেড়ে বসে পড়ল রুদ্রনারায়ণ। মুখে কষ্টের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। ভিড়ের মধ্যে একজন বলে উঠল, ওনাকে হাসপাতালে নিয়ে যান না মশাই। ইন্দ্রনারায়ণের মাথায় কি চলল তা কেউ বুঝল না। নীরবে রুদ্রনারায়ণকে নিয়ে সে হাসপাতালের উদ্দেশ্যে গেল। ভর্তি করল ডক্টর সায়ন্তন ঘোষালের আন্ডারে। রুদ্রনারায়ণ চৌধুরীকে চেক করে সায়ন্তন ঘোষাল শান্তভাবে ইন্দ্রনারায়ণকে বললেন, এনাকে এখানে কেন আনলেন? ইনি তো মারা গিয়েছেন। কি বলছেন কি ডক্টর ঘোষাল? দাদা দাদা মারা গিয়েছেন মানে? না মানে মানে আপনি কি শিওর? আপনি ভালো করে চেক করেছেন? একদম। আমার ভুল হতেই পারে না মিস্টার চৌধুরী। আমি একজন ডাক্তার, সেটা ভুলে যাচ্ছেন কেন? এখন এখন কি করব আমি? আপনিই বলুন না, কি করা উচিত আমার? বেশ কিছুক্ষণ দুজনের মধ্যে চোখাচোখি হল। ইন্দ্রনারায়ণ এই নীরবতার মধ্যে বুঝে গেল ডক্টর ঘোষাল ঠিক কি বলতে চাইছেন, আর সেটা বুঝেই মাথায় বাজ পড়ল ইন্দ্রনারায়ণের। সে শান্ত অথচ উত্তেজিত গলায় বলে উঠল, দেখুন, এই কাজ আমাকে করতে বলবেন না ডক্টর ঘোষাল। আমাদের পরিবারের একটা মান সম্মান আছে, তো সেটা ভুলে যাবেন না আপনি। ডক্টর ঘোষাল কিছুক্ষণ মাথা নিচু করে বসে থাকলেন। ডান হাতে ধরা পেন দিয়ে বাঁ হাতের বুড়ো আঙুলে টোকা মারছেন। তাহলে দেখুন কি করবেন। আমার যা ভালো মনে হলো আমি সেটাই বললাম আপনাকে। ডক্টর ঘোষাল, আই ডোন্ট ওয়ান্ট টু পাবলিক দিস নিউজ অ্যাট এনি কস্ট। এই নিউজটাকে কিন্তু চাপতে হবে ডক্টর ঘোষাল। এটা চৌধুরী পরিবারের সম্মানের ব্যাপার। দেখুন, এটা আপনাদের পরিবারের ব্যাপার মিস্টার চৌধুরী। আমি কি করতে পারি বলুন? খুব বড় জোর পোস্টমর্টম রিপোর্টটা না না না, রিপোর্ট শুড নট বি কাম আউট। কোনোভাবে দাদার মৃত্যুর সঠিক কারণটা যেন বাইরে না যায়, বুঝেছেন আপনি? অ্যাজ ইউ উইশ। আমি আর কি বলবো বলুন। সায়ন্তন ঘোষাল উঠে চেম্বার থেকে বেরিয়ে গেলেন। মনে মনে ভাবলেন, কি অদ্ভুত পরিবার রে বাবা। মৃত্যু এভাবে চেপে দেওয়া যায়? এত সহজ না, এটা হতে পারে না। আরো কিছুদিন দেখা যাক, তারপর না হয় ব্যবস্থা নেওয়া যাবে। অবশ্য ব্যবস্থা নেয়ার আমি বা কে? আমি তো থার্ড পার্টি। আমার কি অধিকার আছে এ ব্যাপারে? যাকগে, যাদের ব্যাপার তারাই বুঝুক। শোভাবাজারে গঙ্গার ধারে একটা বাড়ির দোতলার বারান্দায় আরামকেদারায় ইন্দ্রনারায়ণ চৌধুরী চুপ করে বসেছিলেন। ঘড়িতে বিকেল 4টে। গঙ্গার উপর সোনালি রোদের আলো বিছিয়ে গেছে। বহু মানুষ স্নান করছে, কেউ কেউ আবার বসে আছে কেবল সময় কাটানোর ইচ্ছে নিয়ে। মনে মনে পুরো ঘটনা সাজিয়ে নিচ্ছিলেন ইন্দ্রনারায়ণ চৌধুরী। বাড়িতে গিয়ে তো বলতে হবে পুরো ঘটনা। বাড়ির লোক ওকে সন্দেহ করবে না সেটা নিয়ে সে নিশ্চিত আছে, কিন্তু বাড়ির প্রত্যেকটা সদস্যই জানে ইন্দ্রনারায়ণ চৌধুরী আর রুদ্রনারায়ণ চৌধুরী প্রথম দিন থেকেই শত্রু। এই শত্রুতা প্রধানত ইন্দ্রনারায়ণের দিক থেকেই, তাই একটু ঘটনা তো সাজাতেই হবে। কিন্তু কি অজুহাত দেবে বাড়ি গিয়ে ভাবতে হবে। এমন সময় চৌধুরী বাড়ির নায়েব প্রদ্যুম্ন রক্ষিত বারান্দায় এসে দাঁড়ালেন। ইন্দ্রনারায়ণ তাকালো ওনার দিকে। কিছু বলবেন কাকা? কিছুক্ষণ নীরবতা পালন করে প্রদ্যুম্ন রক্ষিত বললেন, এবার তো ফিরতে হবে। বৌমাকে কিভাবে খবরটা দেব সেটা সত্যি বুঝতে পারছি না। তুমি সঙ্গে গেলে একটু ভরসা পেতাম আর কি। ইন্দ্রনারায়ণ একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে গিয়ে রেলিংয়ের পাশে দাঁড়িয়ে প্রদ্যুম্নকে দেখতে লাগলো। তারপর চাপা গলায় বলল, না কাকা, আমার এখন আর ফেরা হবে না। আপনি আপনি একাই ফিরে যান। যেভাবেই হোক বৌমণিকে সামলে নিন। আমার মনে হয় বৌমণি অতটাও অবুঝ নয় যে কান্নায় ভেঙে পড়বে। আপনি একটু বোঝাবেন ওকে। প্রদ্যুম্ন কি যেন ভাবলেন। এই নীরবতা দেখে রক্ষিত মশাইয়ের মনের অবস্থা ইন্দ্রনারায়ণও বুঝল। নীরবতা ভেঙে ইন্দ্রনারায়ণ শান্ত গলায় নিজেকে ঠিক রাখার চেষ্টা করে বলল, কাকা, মিথ্যে ভয় পাচ্ছেন আপনি।
বৌমনি শক্ত মনের মানুষ, ওর কিচ্ছু হবে না। আমি সেটা ভাবছি না ইন্দ্র, আমি ভাবছি তোমার কথা। এই অচেনা শহরে তোমাকে একা রেখে। অচেনা শহর? কাকা, কলকাতায় থেকে পড়াশোনা করেছি আমি আর দাদা। অচেনা শহর নয় এটা আমার কাছে। এই কলকাতা শহরে রুদ্র প্রাণ নিয়েছে, সেটা ভুললেও কিন্তু চলবে না। তাই এই শহরে তোমার একা থাকাটা উচিত মনে করছি না। দেখুন, কোনটা উচিত আর কোনটা অনুচিত সেটা দয়া করে আমাকে শেখাতে আসবেন না কাকা। আমার এখন 26 বছর বয়স, আমি জানি আমার ঠিক কি করা উচিত। প্রদ্যুম্ন ধীর পায়ে বেরিয়ে যেতেই ইন্দ্রনারায়ণের মাথায় অন্য কথা ভেসে উঠল। ডক্টর ঘোষালের কাছে আর যাবার কোনো উপায় নেই আমার, কিন্তু তাহলে সব প্রমাণ লুকাবো কিভাবে? কোনো উপায় তো দেখা যাক। পোস্টমর্টম রিপোর্ট চুরি করা কি সম্ভব? চেষ্টা করতে হবে। অন্যদিকে প্রদ্যুম্ন রক্ষিতের মাথায় অন্য চিন্তা ঘুরছে। তার মনে একটা সন্দেহ জেগেছে। রুদ্রনারায়ণ চৌধুরী খুন হয়নি তো? সরাসরি না হোক, পরোক্ষভাবে হয়তো ইন্দ্রনারায়ণের হাত আছে এ হত্যায়। খুব সুন্দর করে প্ল্যান করেছে ইন্দ্রনারায়ণ, যাতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। অর্থাৎ রুদ্রনারায়ণ মরবে আর ইন্দ্রনারায়ণের ওপর সন্দেহ পড়বে না। তুমি খুব চালাক ইন্দ্র, খুব চালাক তুমি। কিন্তু বাপেরও বাপ আছে। জমিদারবাবুর সঙ্গে আমি আজই কথা বলবো। ইন্দ্রনারায়ণ, পুলিশের হাতে তুমি যাবেই, কিন্তু পুলিশে যাওয়ার আগে অর্কজ্যোতি রায়ের কাছে ঘোল খাও। নিজের মনে হেসে মোবাইল ফোনে একটা নাম্বার ডায়াল করলেন তিনি। তারপর উপাস থেকে একটা গলা ভেসে আসতেই প্রদ্যুম্ন বললেন, হ্যালো, হ্যাঁ মিস্টার রায়, আমি প্রদ্যুম্ন রক্ষিত বলছি। অর্কদা যখনই আমায় ডেকে পাঠায় তখনই বুঝি কিছু একটা ঝামেলা হয়েছে। অর্কদা একজন উকিল, আর আমি হচ্ছি অর্কদার সিনিয়র রমেন দস্তিদারের ছোট ছেলে। আমার এক দিদি আছে, নাম প্রিয়াঙ্কা। ও, আমার নামটা বলা হয়নি, আমার নাম প্রতীক সেন, কমার্স নিয়ে পড়াশোনা করছি। দিদি আমার থেকে বছর 3 বড়, ওর বয়স এখন 23। অর্কদার বয়স 27। খুব অল্প বয়সেই ক্রিমিনাল লয়ার হিসেবে বেশ নাম করে গেছে। আমি একাধারে অর্কদার গুণমুগ্ধ ভক্ত আর একাধারে ওর সহকারী। আবার অন্যদিক দিয়ে দেখতে গেলে আমি ওর শালাবাবুও বটে। হ্যাঁ, দিদি আর অর্কদা প্রেম করছে, এই কথাটা কিন্তু আর কেউ জানে না, এক আমি ছাড়া। আজকে কলেজে থাকাকালীনই অর্কদার ফোনটা পেয়েছিলাম আমি। কলেজ থেকে বেরিয়ে সোজা শোভাবাজার চলে আসবে। ঘাটের কাছে একটা ফাঁকা বাড়ি আছে, সেখানে তোর জন্য অপেক্ষা করবো আমরা। ফাঁকা বাড়ি? হঠাৎ ফাঁকা বাড়ি কেন? প্রশ্নটা করতেই অর্কদা বলল, কোনো প্রশ্ন নয়, আসতে বলেছি তাই আসবি। আরে আমার যেতে আপত্তি নেই, কিন্তু দিদি থাকবে কিনা সেটা তো বলো। আরে হ্যাঁ, তোর দিদি থাকবে। তোর দিদিকে নতুন একটা খবরের সন্ধান দিয়েছি, খ্যাঁকশিয়ালের মতো দৌড়ে চলে আসবে। এটা শুনে বেশ মজা পেলাম। মাঝে মাঝে এই দিদিকে খ্যাঁকশিয়াল বলে সম্বোধন করে অর্কদা। তাতে দিদি অবশ্য রাগ করে না, কারণ দিদি নিজেও জানে ওর পেশাটাই ওই রকম। আমার দিদি একজন সাংবাদিক, যে সব সময় সত্যের জন্য লড়াই করে, যে বিশ্বাস করে টাকা দিয়ে সত্যকে কেনা যায় না, বরং সত্যি খবর ছাপাতে পারলে সমাজকে বদলে দেওয়া যাবে। শেষ 1 বছর চাকরি করে দিদি সমাজকে বদলাতে পেরেছে কিনা জানি না, তবে এমন এমন খবর চ্যানেলের মালিকের কাছে এনে দিয়েছে যার ফলে মালিকের কাছের পাত্রী হয়ে উঠেছে ও। আর খুব জলদি প্রমোশন পাওয়ারও একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা সবাই। হালে গৌরীপুরের এক জমিদার বংশকে নিয়ে খুব উত্তাল হয়ে উঠেছে কলকাতা। শোনা যাচ্ছে ওই বংশের বড় ছেলেকে নাকি হত্যা করা হয়েছে, এবং সেই হত্যাকে স্বাভাবিক মৃত্যুর নাম দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আর এর পিছনে যার হাত আছে সে নাকি ওই বংশেরই ছোট ছেলে। যদিও ছোট ছেলে ইন্দ্রনারায়ণ চৌধুরীর বিরুদ্ধে সরাসরি কোনো প্রমাণ নেই, কিন্তু ওই পরিবারের সবাই এবং পরিবারের অন্তরঙ্গরা জানতেন 2 ভাইয়ের মধ্যে একদমই সখ্যতা ছিল না। এত ঘটনা আমি দিদির থেকে শুনলাম ওই শোভাবাজার যাওয়ার পথে।
কলেজ থেকে দিদি আমায় পিক করতে এসেছিল। গাড়ির দরজাটা খুলে দিয়ে বলল, এই দিক দিয়েই যাচ্ছিলাম, ভাবলাম তোকে তুলে নিয়ে যাই। অর্কদা হঠাৎ শোভাবাজারে কেন ডাকলো বলো তো? কি করে বলি বলতো? তবে শুনলাম গৌরীপুরের অদ্ভুত মামলাটা নাকি ওর হাতে এসেছে। গৌরীপুর? কোন গৌরীপুর? তুই কে রে নাদন? আমি স্টোরি করছি যে ঘটনা নিয়ে, তুই সেই ঘটনার কথা জানিসই না? না, জানি না। আরে বলো তো আগে, যদি ইন্টারেস্টিং হয় তবেই যাব। বাবা, ছেলের ঢং কত! তবে শোন বলছি। এটার পর দিদি আমাকে পুরো ঘটনাটা বলল। সবটা শুনে আমি বললাম, কিন্তু এটায় অর্কদা কি করতে পারে? পুলিশই খুঁজে বার করুক না। আমার কথা শুনে দিদি হাসি মুখে বলল, না রে, সমস্যা আছে। ইন্দ্রনারায়ণ চৌধুরীর বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। উনি যদি সত্যিই অপরাধী হয়ে থাকেন, তবে খুব আটঘাট বেঁধেই তিনি কাজটা করেছেন। আমি কিছুক্ষণ ভেবে প্রশ্ন করলাম, আচ্ছা ওনার বয়স কেমন হবে? শুনে তো 27 বছর বয়স, কিন্তু এত শয়তানি বুদ্ধি জমিয়ে রেখেছে, আনবিলিভেবল। এর চেয়ে বেশি আর দিদির সঙ্গে কথা হয়নি। এরপর সোজা চলে গিয়েছিলাম শোভাবাজারের গঙ্গার ধারে ওই বাড়িতে। এটাকে জমিদার বাড়ি বললেও ভুল হবে না। বয়স অন্তত 300 বছর। জরাজীর্ণ অবস্থায় এক ঐতিহ্যের বাহক হিসাবে দাঁড়িয়ে রয়েছে এই বাড়ি। বাড়ির সিঁড়ি দিয়ে ওঠার সময় ক্যাচম্যাচ আওয়াজে একটা ভৌতিক পরিবেশ তৈরি হচ্ছে। বাড়িটায় যে ভূত নেই এটার গ্যারেন্টি অবশ্য কেউ দেয়নি। এই বাড়িতে যে কেউ থাকতে পারে সেটা ভেবেই হাসি পেল আমার। দিদিকে বললাম, হ্যাঁ রে, এই বাড়িতেই আমাদের সলিল সমাধি হবে না তো? দিদি আমার দিকে একবার তাকালো, কিন্তু কিছু বলল না। আমরা কানে অনেকক্ষণ ধরে কথাবার্তা শব্দ পাচ্ছিলাম। দোতলায় এসে বুঝলাম শেষ ঘরে দুজন কথা বলছে। আমরা সেই দিকে এগিয়ে গেলাম। ঘরে ঢোকার আগে যতটুকু শুনতে পেলাম তা খানিকটা এইরকম। আমাকে তো প্রথমে যেতেই বলেছিল, তারপর কি মনে হতে নিজেও আমার সঙ্গে কাল গৌরীপুর যেতে চাইল। ইতিমধ্যে আপনার কথা কর্তার কানে তুলে দিয়েছিলাম, তা উনিই আমাকে বিশেষ কাজের নাম করে কলকাতায় থেকে যেতে বলেন। ঘরের সামনে আমি আর দিদি দাঁড়াতেই বয়স্ক ভদ্রলোকের চোখ দুটি আমাদের দিকে এলো। ভদ্রলোককে দেখে আমার কেমন জানি ওই 50-60 দশকের অভিনেতা কমল মিত্রের কথা মনে পড়ে গেল। বসা অবস্থাতেও ভদ্রলোক প্রায় 6 ফুট। কণ্ঠস্বরে একটা বেশ রাশভারী ব্যাপার আছে, আর তার পাশে চোখ দুটো কিরকম জানি কুঁতকুঁতে। ওনারাই কি আপনার বন্ধু মিস্টার রায়? কথাটা শুনে অর্কদা আমাদের দিকে ফিরে তাকালো। দেখেই মনে হচ্ছে কোর্ট থেকে এখানে এসেছে, তাই উকিলের পোশাকটা এখনো গায়ে আছে। আয় আয় বস। আমরা গিয়ে বসলাম একটা সোফায়। অর্কদাই আমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিল। এ হচ্ছে প্রিয়াঙ্কা, বিখ্যাত সাংবাদিক। বলতে পারেন এর এবং এর চ্যানেলের মাধ্যমেই কলকাতাবাসী আপনাদের ঘটনাটা জেনেছে। ভদ্রলোকটির সঙ্গে দিদির প্রীতি নমস্কার বিনিময় হলো। এবার আমার পরিচয় দিল অর্কদা। আর এর নাম প্রতীক সেন, সম্পর্কে প্রিয়াঙ্কার ভাই। আর অন্য দিক দিয়ে দেখতে গেলে আমার সহকারীও বলতে পারেন। আমরা একই সঙ্গে কাজ করি মিস্টার রক্ষিত। গৌরীপুর গেলে কিন্তু আমরা একসঙ্গেই যাব। আর হ্যাঁ, এদের জন্য ব্যাপারটা খুলে বলুন, যাতে এদের একটু বুঝতে সুবিধা হয়। এইটুকু বলেই অর্কদা আমার দিকে ফিরে বলল, ইনি হলেন প্রদ্যুম্ন রক্ষিত, গৌরীপুর এস্টেটের ম্যানেজারও বলতে পারিস, আবার নায়েবও বলতে পারিস। ইনিই আমাকে গৌরীপুর মৃত্যু রহস্যের জন্য নিয়োগ করেছেন। এইবার রক্ষিত মশাই বলে উঠলেন, শুধু মৃত্যু বলবেন না মিস্টার রায়, বরং এটাকে গৌরীপুর হত্যা মামলা বলতে পারেন। গৌরীপুর জমিদার বাড়ির সবাই বুঝে গেছে যে রুদ্রনারায়ণকে হত্যা করা হয়েছে। আদিত্য নারায়ণ মানে গৌরীপুরের প্রাক্তন জমিদার, যিনি এখনো জীবিত আছেন, তার 2টি বিয়ে। প্রথম পক্ষের ছেলে হলো রুদ্রনারায়ণ এবং দ্বিতীয় পক্ষের ছেলে হলো ইন্দ্রনারায়ণ। জমিদার এবং তার দ্বিতীয় পক্ষের স্ত্রী এখনো বর্তমান আছেন এবং দুজনেই বেশ শোকাহত। সত্যি কথা বলতে কি, আমাদের রানীমা যে রুদ্রকে কাছে টেনে নিয়েছিলেন তা নয়, কিন্তু ওর প্রতি কর্তব্যে খামতি রাখেননি কোনোদিন। নিজের ছেলেকে এই শিক্ষা দিয়ে এসেছেন যে রুদ্রর বড় দাদা। আরে বাড়ির ওপর রুদ্রর অধিকারও আগে, কিন্তু তা সত্ত্বেও ইন্দ্র বরাবরই ওর দাদাকে হিংসে করে এসেছে।
এই হিংসের কারণ আমরা কেউ জানি না। জানেন মিস্টার রায়, বছর 150 আগে এই পরিবারের ওপর একটা অভিশাপ লেগেছিল। সেই অভিশাপের ফলে আজ হয়তো কোনো না কোনো ভাবে কেউ না কেউ ভাতৃহত্যার পাপ করে যাচ্ছে। অভিশাপের কথাটা আগে বলে দিই আপনাকে, তাহলে ব্যাপারটা বুঝতে সুবিধে হবে। এই বংশের প্রথম পুরুষ কৃষ্ণধন চৌধুরী গৌরীপুর গ্রামের পত্তন করেন। ওনার স্ত্রী গৌরী সুন্দরী চৌধুরী ছিলেন অপরূপা সুন্দরী। ওনার নামেই এই গ্রামের নাম হলো গৌরীপুর। এই কৃষ্ণধনবাবুর এক ভাই ছিলেন, নিজের ভাই নয়, ওই পাড়াতো তো ভাই আর কি। তা জমিদারির কাজ সামলানোর জন্য ওনাকে নিয়ে আসা হয় এই গৌরীপুরে। ভদ্রলোকের নাম ছিল গোপালচন্দ্র মিত্র। এই গোপালচন্দ্র, যিনি গোপাল মিত্তির বলেই বেশি পরিচিত, তিনি ছিলেন 1 নম্বরের লম্পট, দুশ্চরিত্র আর লোভী একজন মানুষ। ধীরে ধীরে সবার চোখের আড়ালে সব সম্পত্তি উনি নিজের নামে গ্রাস করে নিতে লাগলেন। তার সঙ্গে সঙ্গে জমিদার বাড়িতে কাজ করা অল্প বয়সী মেয়েদের সঙ্গে যৌন সম্পর্ক তো ছিলই। এই খবর যখন কৃষ্ণধনের কানে যায় তখন অনেক দেরি হয়ে গেছে। প্রায় সব সম্পত্তি গোপাল মিত্রের হাতে। কিন্তু তাও একটা সম্ভাবনা রয়ে গেছিল, যে সম্ভাবনা থেকে উদ্ধার করতে পারত একজনই। তিনি হলেন কৃষ্ণধনের বন্ধু উকিল বলরাম মাইতি। উনি কোনো একটা আইনি ফাঁক ফোকরের সাহায্যে কৃষ্ণধনকে জমিদারি ফিরিয়ে দেন, আর এরই সঙ্গে কৃষ্ণধন গোপাল মিত্রের ফাঁসির আদেশ দেন। ফাঁসির মঞ্চ থেকে গোপাল মিত্র চিৎকার করে বলেন, এটা আপনি ভালো করলেন না দাদা, এটা আপনি ভালো করলেন না। যে ভাতৃহত্যা দিয়ে নিজের জমিদারি ফিরে পেলেন, সেই ভাতৃহত্যার পাপই একদিন আপনার পরিবারকে শেষ করে দেবে। মিলিয়ে নেবেন আমার কথা। গোপাল মিত্রের কোনোদিন ভুল কথা বলে না। এই কথার প্রতিফলন প্রতি 1 প্রজন্ম ঘুরিয়ে ঘুরিয়ে হয় মিস্টার রায়, প্রতি 1 প্রজন্ম ঘুরিয়ে ঘুরিয়ে হয়। এইটুকু বলে রক্ষিত মশাই থামলেন। আমরা সবাই স্তব্ধ হয়ে গেছি। কোনো কথা কি চলে এর প্রত্যুত্তরে? জানা নেই আমার। অর্কদা স্থির দৃষ্টে তাকিয়েছিল মিস্টার রক্ষিতের দিকে। এবার ধীরে ধীরে প্রশ্ন করল, আচ্ছা, এর কোনো ঐতিহাসিক সত্যতা কি আছে মিস্টার রক্ষিত? প্রদ্যুম্ন রক্ষিত ইশারায় হ্যাঁ বুঝিয়ে দিলেন। তারপর বললেন, হ্যাঁ আছে। গৌরীপুরের রীতিকথা বলে একটা বই লেখা হয়, সেখানে এই ঘটনার উল্লেখ আছে। তাছাড়া ভাতৃহত্যার ব্যাপারটা পরিবারে সবার মুখে মুখে ঘুরে আসছে সেই 150-200 বছর আগে থেকে। অর্কদা কিছু বলল না। কি জানি কি ভাবতে থাকলো। ভাবার মাঝেই প্রশ্ন করল, তো এবার বর্তমান প্রসঙ্গে আসা যাক। ইন্দ্রনারায়ণ চৌধুরী আর রুদ্রনারায়ণ চৌধুরী, এনাদের 2 ভাইয়ের কি ব্যাপার সেটা একটু পরিষ্কার করুন। মিস্টার রক্ষিত কিছুক্ষণ চুপ থেকে নিজেকে ঠিক গুছিয়ে নিলেন। তারপর কাটা কাটা শব্দে বলতে শুরু করলেন, দেখুন, সব জমিদার বংশেই কম বেশি রাজনীতি থাকে, কিন্তু আমাদের চৌধুরী বংশের কঠিন এবং নোংরা রাজনীতি বেশি। কিছুটা আভাস তো আপনাকে আগেই দিয়েছি মিস্টার রায়, কিন্তু এই বংশে আগের প্রজন্মে ভাইয়ে ভাইয়ে অতটাও হিংসে ছিল না যতটা ইন্দ্রনারায়ণ আর রুদ্রনারায়ণের মধ্যে ছিল। রুদ্রনারায়ণের একটাই দোষ, সে নিজের ভাইকে অন্ধের মতো বিশ্বাস করত এবং ভালোবাসত। এই ভালোবাসার বেড়া পেরিয়ে কিভাবে ইন্দ্রনারায়ণের মধ্যে হিংসে জন্ম নিল তা আমাদের কাছে খুবই রহস্য মিস্টার রায়। জমিদার আদিত্যনারায়ণ রুদ্রর নামে যেদিন জমিদারি লিখে দেন, সেদিন ওর তেজ কিছুটা হলেও বাড়ে। সে হিংসে চরমে ওঠে সেদিন, যেদিন আমাদের বৌমার সঙ্গে ওই রুদ্রর বিয়ে হয়। বৌমার নাম করুণাময়ী, আমাদের পাশের গ্রামে জমিদারের বড় মেয়ে। সে অপরূপা সুন্দরী, রূপ যৌবন একবারে ঠিকরে পড়ছে। ইন্দ্রনারায়ণের মহিলা সঙ্গ পছন্দ ছিল, কি আর বলবো। সে করুণাময়ীকে নিজের বৌদিকে শয্যার সঙ্গিনী হিসেবে পেতে মুখিয়ে উঠল। ছি ছি ছি, যেভাবে হোক, যে উপায় হোক। কিন্তু তার আগেই বৌমা করুণাময়ী হলো অন্তঃসত্ত্বা। এটা প্রায় 4 বছর আগেকার ঘটনা। তার মানে ইন্দ্রনারায়ণের কাছে খুন করার জন্য বেশ ভালোই মোটিভ আছে, তাই তো?
ইশারায় মাথা নেড়ে হ্যাঁ বুঝিয়ে দিলেন প্রদ্যুম্ন রক্ষিত, আর অর্কদাও মাথা নেড়ে আচ্ছা বোঝালো। বেশ খানিকক্ষণের নীরবতা। তারপরে অর্কদাই বলল, তো আমার কাছে এলেন কেন? এসব ব্যাপারে পুলিশের কাছে গেলে বেশি কাজ হতো নাকি? প্রদ্যুম্ন রক্ষিত মাথা নেড়ে না বোঝালেন। মুখে যেন কিসের একটা হতাশার বেদনা লুকিয়ে আছে। কিসের বেদনা তা ঠিক বোঝা গেল না। না মিস্টার রায়, কিছুই হতো না। পুলিশ ইন্দ্রনারায়ণের হাতের মুঠোয়। আদিত্যনারায়ণে যে কিছু করবে তার জো নেই। জমিদারি পুরোটাই রুদ্রের ওপর ছেড়ে নিশ্চিন্ত ছিলেন। যা সোর্স ওই রুদ্ররই। এখন ইন্দ্র যেহেতু জমিদারি সামলায়, সবাই ওকেই সমঝে চলে। তেলা মাথায় তেল ঢালতে সবাই পছন্দ করে, আর ইন্দ্র তো খুবই অত্যাচারী। দেখুন, আসল অপরাধী যে ইন্দ্রনারায়ণ তাতে আমার সন্দেহ নেই। যার এত গুণপনা, সে কি করে নিরপরাধ হয় সেটাও পরিষ্কার নয় আমার কাছে। তো আপনার ইচ্ছে আমি ব্যক্তিগতভাবে তদন্ত করে ইন্দ্রনারায়ণকে ধরিয়ে দিই, তাই তো? আগে জমিদারবাবুরও তাই ইচ্ছে। কিন্তু তাতে আমার লাভ? উপযুক্ত পারিশ্রমিক পাবেন। পারিশ্রমিকের লোভ আমার নেই মিস্টার রক্ষী। তবু আপনাদের যদি মনে হয় তো দেবেন, আপনাদের যা ইচ্ছা। তাহলে জমিদারবাবুকে কি বলবো? ওনাকে বলবেন আমরা যাব, কিন্তু একটু সময় লাগবে। অন্তত 3-4 দিন তো দিতেই হবে। তার আগে গৌরীপুর গিয়ে কোনো লাভ নেই। বেশ বেশ, তাই হবে। আচ্ছা, তবে আমরা চলি মিস্টার রক্ষী, আবার দেখা হবে। এখন আমরা তিনজন বাগবাজার ঘাটে বসে আছি। তিনজনের হাতেই চা। আমি চাটা শেষ করেই একটা প্রশ্ন করলাম, যেটা অনেকক্ষণ ধরেই আমার মনে ঘুরছে। তুমি গৌরীপুর যাওয়ার কথা বলে তো দিলে, কিন্তু ব্যাপারটা নিয়ে কি বুঝলে? অর্কদা চাটা শেষ করে একটা সিগারেট ধরালো, তারপর ধোঁয়া টেনে পরপর 4টে রিং ছাড়লো, তারপর ধীর গলায় বলল, সবটাই বুঝলাম, কেবল খুনের পদ্ধতিটা বাদ দিয়ে। মিস্টার রক্ষী তোদের সামনে একটা কথা বলেননি, যেটা আলাদাভাবে আমাকে বলেছিলেন। কি কথা? উনি বলেছিলেন রুদ্রনারায়ণ মারা যাবার আগের মুহূর্তে ঘাড়ে একটা ব্যথা অনুভব করেন। এমন ব্যথা সচরাচর পিন ফোটালে হয়, কিন্তু ঠিক কী ফোটানো হয়েছিল ওনার ঘাড়ে সেটা জানতে হবে। আর ফোটানো হয়েছিলই বা কেন? বিষ প্রয়োগের জন্য কি, নাকি অন্য কোনো ব্যাপার আছে এখানে? জানতে হবে। আচ্ছা, খুনের মোটিভটা ঠিক কি বলো তো? শুধুই কি হিংসে? না, সেক্সুয়াল ডিজায়ার। ইন্দ্রনারায়ণ করুণাময়ীর প্রতি আকৃষ্ট, তাই তাকে ভোগ করতে চায়। খুব একটা চাহিদা যে এটা তা বলবো না, কিন্তু এই এক সেকেন্ড, হোয়াট ডু ইউ মিন? অন্যের বউকে নিজের শয্যা সঙ্গিনী হিসেবে কামনা করাটা কি দোষের কিছু না? এই রে, লাগলো আবার ঝামেলা। অর্কদাও তো ছাড়ার পাত্র না। বলল, আমি তো দোষের কিছু দেখি না। আমি যদি কাউকে পছন্দ করি আর সে যদি বিবাহিতা হয়, মনে মনে কামনা করতেই পারি। মনের ওপর তো আর কারোর হাত থাকে না রে বাবা। না না না, এবার বাধা দিতে হবে। আমি বললাম, কিন্তু অর্কদা, করুণাময়ী যে প্রেগনেন্ট। সেটাই তো বড় কথা রে, সেটাই তো বড় কথা। ইন্দ্রনারায়ণ যদি একদিন অন্তত করুণাময়ীকে ভোগ করতে পারত, তাহলে এই অন্তঃসত্ত্বা হবার ব্যাপারে কোনো বাধা থাকতো না। এখন এই দুজনের জীবনও বিপন্ন। মানে ইন্দ্রনারায়ণ এদেরও মারতে পারে? শরীরের এত চাহিদা? প্রিয়াঙ্কা, ইন্দ্রনারায়ণের কাছে শরীরের চাহিদাই আগে। এই জন্যই মনের কথাটা তোমাকে বললাম। কিন্তু এখন কি করবে ভাবছো? একবার সায়ন্তন ঘোষালের কাছে যাব। আমরা দুজন একই স্কুলের বন্ধু ছিলাম, তাই একটু আধটু চেনাশোনা আছে আর কি। প্রাথমিক কিছু তথ্য ওর থেকেই আমাকে নিতে হবে, তারপর যা করার করব। কথাটা বলে সিগারেটটা দূরে একটু ছুঁড়ে ফেলে দিয়ে দাঁড়িয়ে উঠল অর্কদা। আমি এখন চলি, তোরা ফিরে যা। কাল সকালে তোদের সঙ্গে দেখা হচ্ছে নিউ টাউনে কফি হাউসে। আশা করি তোদের কোনো অসুবিধা হবে না। আসল ব্যাপারটা জানতে পারলাম পরদিন সকালে। দিদি গৌরীপুর মামলা নিয়ে বিশেষ একটা স্টোরি করবে বলে কিছুদিনের জন্য ছুটি নিয়েছে। দিদির বস অর্ঘ্যদীপ সান্যাল কিছু নোটস পাঠিয়ে দিয়েছে এই গৌরীপুর রহস্য নিয়ে। সেটা নিয়েই দিদি পড়াশোনা করছিল। হঠাৎ করেই আমাকে ডেকে বলল,
ভাই তাড়াতাড়ি রেডি হও, বেরোতে হবে। বেশ অবাক হলাম, জিজ্ঞাসা করলাম, কোথায় যাব? কোনো প্রশ্ন নয়, যেতে বলেছি চুপচাপ যাবি। অগত্যা। আমি তৈরি হয়ে বাইরে এলাম, তখনও দেখি দিদি তৈরি হচ্ছে। বাড়ি থেকে বেরিয়ে একটা ট্যাক্সি ধরলাম, তারপর চললাম চেতলার উদ্দেশ্যে। আরে কোথায় যাচ্ছি সেটা তো বলো। দিদি ফোনে কি একটা দেখছিল। আমার প্রশ্নে মুখ তুলে ধীর গলায় বলল, স্মিতার বাড়ি মনে আছে? স্মিতাকে? আরে আমার বন্ধু, ঐতিহাসিক স্মিতা সান্যাল। দিদির এই বন্ধুটাকে আমিও চিনি, একবার না দুবার আমাদের বাড়িতে এসেও ছিল। ইতিহাস নিয়ে অনেক পড়াশোনা স্মিতাদির, এমনকি এখনও ইতিহাস নিয়েই বাঁচে। সেই জন্যই ঐতিহাসিক বলা হয় স্মিতাদিকে। একটা প্রশ্ন না করে পারলাম না দিদিকে। হঠাৎ স্মিতাদির কাছে যে কি ব্যাপার? আমার প্রশ্নের উত্তরে বেশ কিছুক্ষণ ফোন ঘাঁটার পরে ধীরে ধীরে বলল, কারণ আছে নিশ্চয়ই, তবে তোকে বলাই যায়। গৌরীপুর নিয়ে কয়েকটা প্রশ্ন আছে বুঝলি, যেটা ওই কি যেন নাম, প্রদ্যুম্ন রক্ষিত, উনি জবাব দিতে পারেননি। সেই রহস্য দূর করতেই স্মিতার কাছে যাওয়া। অর্কদা নিশ্চয়ই ধাক্কা খাবে তোর কাজ এগিয়ে গেছে শুনে। স্টোরিটা আলটিমেটলি আমিই করব, তোর অর্কদা নয়। তাই ধাক্কা খেলেও কিচ্ছু করার নেই। আর আমি শিওর অর্ক এই খবরটা পেলে খুশিই হবে। এরপরে দিদির সঙ্গে আর কথা হয়নি। স্মিতাদির বাড়িটাকে ইতিহাসের লাইব্রেরি বললেও কম বলা হয়। দিদি বোধহয় বলে রেখেছিল যে আমরা আসব। স্মিতাদি বৈঠকখানায় বসেই আমাদের সঙ্গে কথাগুলো বলল। তুই গৌরীপুরে স্টোরি কভার করছিস আমি সেটা জানি, তাই তোর আশাটা আমার কাছে খুব একটা বিস্ময়কর নয়। দিদি এই কথার উত্তরে কিছুই বলল না, কেবল মাথা নিচু করে একটু হাসল। স্মিতাদি আবার বলল, তা বল, আমি কিভাবে সাহায্য করতে পারি? এই প্রশ্ন শুনে দিদি নিজেকে একটু গুছিয়ে নিল, তারপর ধীরে ধীরে বলল, আমি তেমন কিছু বেশি জিজ্ঞেস করব না। তুই আমাকে গৌরীপুরের পরিবার নিয়ে একটু তথ্য দে না, তাতে তদন্তের কাজে সুবিধা হবে আমাদের, এই আর কি। স্মিতাদির ভ্রুটা কুঁচকে গেল, বলল, আমাদের? তোর ভাইও তোর সঙ্গে আছে নাকি? দিদি ইশারায় না বুঝিয়ে দিয়ে যা যা ঘটেছে সবটা খুলে বলল স্মিতাদিকে। মন দিয়ে পুরো গল্প শুনে স্মিতাদি বলল, এত কিছু ঘটে গেছে আর আমি কিছুই জানি না? বলে কিছুক্ষণ ভাবল, তারপর বলল, গৌরীপুরে চৌধুরী পরিবার হলো ঐতিহাসিক পরিবার, একেবারে সোনায় বাঁধানো পরিবার বলতে পারিস। মানে ইতিহাসের পাতায় জল জল করছে। তার প্রচুর কারণ আছে। পরিবারে কারোর সঙ্গে কারোর সম্পর্ক ভালো না, মা বাবার মধ্যেও খারাপ সম্পর্ক, ভাই ভাইয়ে খারাপ সম্পর্ক, দুই যায় যায় খারাপ সম্পর্ক, এমনকি ননদের সঙ্গেও ওদের একদম সম্পর্ক খারাপ। ননদ? ইন্দ্রনারায়ণ আর রুদ্রনারায়ণের বোন ছিল নাকি? হ্যাঁ আছে তো, তবে সেই মেয়ে আদিত্য নারায়ণের প্রথম পক্ষের না দ্বিতীয় পক্ষের সেটা বলতে পারবো না। তবে ওই পরিবার কুখ্যাত পরিবার। আদিত্য নারায়ণের পূর্বপুরুষ এত পাপ করেছে তার কোনো ইয়ত্তা নেই। কৃষ্ণধন চৌধুরীর গল্প তো শুনেছিস তুই। উনি মানুষ হিসেবে ভালোই ছিল, বরং ওনার নাতি অর্থাৎ চৌধুরী পরিবারের তৃতীয় পুরুষ গৌরীশঙ্কর চৌধুরী, এই ভদ্রলোক ছিলেন এক নম্বরের লুচ্চালোক। হেন কোনো দোষ নেই যা ওর ছিল না। মদ, মেয়ে ছেলে, মানে লুচ্চামি করতে ভদ্রলোকের কোনো জুড়ি ছিল না। মাইরি বলছি, বিশ্বাস কর, এই লোকটাকে নিয়ে না কথা বলতেও আমার লজ্জা লাগে। যাই হোক, গৌরীশঙ্কর চৌধুরীর বিয়ে হয়েছিল, কিন্তু তারপরেও একজন চাষির মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হন। তাদের একটি মেয়েও হয়। তারপর তার কি হয় সেটা জানা নেই। তার বৈধ সন্তানরাই এখন চৌধুরী পরিবারের উত্তরাধিকার, কিন্তু সেই মেয়ে কোথায় তা কেউ জানে না। ও হ্যাঁ, তুই অর্কদাকে বলিস যদি গৌরীপুরের মামলাটা নিয়ে ওখানে যায় তাহলে যেন একটু সাবধানে থাকে। কেন? গৌরীপুর কিন্তু সুবিধার জায়গা না, তাই আগে থেকেই সাবধান করে দিলাম। এবার বাকিটা তোমার ওপর। বিখ্যাত ক্রিমিনাল লয়ার অর্কজ্যোতি রায় সায়ন্তন ঘোষালের সামনে বসেছিল। দুজনে স্কুল জীবনের বন্ধু, তাই খুব একটা আলাপ পরিচয়ের জন্য সময় গেল না। অর্কজ্যোতি প্রশ্ন করল, আচ্ছা, রুদ্রনারায়ণ কি করে মারা গেলেন? সায়ন্তন কিছুক্ষণ চুপ থাকলেন, মাথা নিচু করে বসে রইলেন। অর্কজ্যোতি আবার প্রশ্ন করল, কি ব্যাপার, চুপ করে আছিস যে? উত্তরে সায়ন্তন বললেন,
আসলে অর্ক ওনার শরীরে বিষ ইনজেক্ট করা হয়েছিল আচমকাই। বিষ? অর্কজ্যোতির মনে খটকা লাগলো, সেজন্যই ভুরু কুঁচকে গেছে। প্রশ্ন না করে পারল না অর্কজ্যোতি। তো কি বিষ ইনজেক্ট করা হয়েছিল ওনার শরীরে, সেটা কি ধরতে পেরেছিস? সায়ন্তন খানিকটা চিন্তিতভাবেই বললেন, এই বিষ খুব সাংঘাতিক বিষ অর্ক। এই বিষ ওমিক্রনের জীবাণু বহন করে। যে মানুষের শরীরে বেশি শক্তি নেই বা বলা ভালো সদ্য কোনো অসুখ থেকে উঠেছে, তার হয়তো এই জীবাণুতে সঙ্গে সঙ্গে মৃত্যুও হতে পারে। কিন্তু অমিক্রণে সঙ্গে সঙ্গে প্রাণ গেছে তা তো জানা যায়নি। অসুস্থ থাকলেও উইক হয়ে যাবে, কিন্তু মৃত্যু, ব্যাপারটা একটু খটকা লাগছে না তোর? সমস্যাটা কোথায় জানিস অর্ক? এটা শুধু একদিনের ব্যাপার তো নয়। ওকে অনেক আগে থেকে অন্য অনেক বিষ দিয়ে উইক করা হয়েছিল, যার ফলে ওমিক্রনের এই বিষটা রুদ্রনারায়ণকে আরো তাড়াতাড়ি কাবু করে ফেলেছিল। এটা কিরকম একটা খাপ ছাড়া লাগছে নাকি? খাপ ছাড়া লাগছে, কিন্তু এটা ছাড়া অন্য কোনো থট আছে কি তোর মাথায়? অন্য কোনো চিন্তা অর্কজ্যোতির মাথায় এলো না। রুদ্রনারায়ণের ব্যাপারে বেশি কিছু জানাও যায়নি। অর্কজ্যোতির মনে একটা সন্দেহ জাগল, প্রদ্যুম্ন রক্ষিত সব কথা কি ঠিকঠাক বলেছেন? সেটাও তাকে খতিয়ে দেখতে হবে। অর্কজ্যোতি আবার বলল, তোর কি মনে হয় রুদ্রনারায়ণকে খুন করা হয়েছে? আমারও তাই ধারণা। বেশ, তো কে করতে পারে এটা, সেটা বুঝতে পেরেছিস? ইন্দ্রনারায়ণের নামটাই আগে নিতে হবে, কারণ উনি অনেক কিছু ধামাচাপা দিতে চেয়েছিলেন। ধামাচাপা? কি ধামাচাপা? উনি পোস্টমর্টম রিপোর্ট কিন্তু নিতে চাননি। আচ্ছা, তাহলে এই ব্যাপার। ইন্দ্রনারায়ণের বিরুদ্ধে আরও একটা প্রমাণের সুতো তাহলে পাওয়া গেল। এরকম কিছুই দরকার ছিল অবশ্য। তা রিপোর্টে কি বলছে? যেটা তোকে বললাম সেটাই। ওনার রক্তে ওমিক্রনের বিষ ঢুকিয়ে দিয়েছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই বিষ উনি পেলেন কোথায়? ওমিক্রন বিষ কিন্তু বিশেষ করে একটা হাসপাতালেই পাওয়া যায়, মুম্বাই আর কলকাতার RN ল্যাব ছাড়া কোথাও এই বিষ পাওয়া তো ইম্পসিবল। তাহলে ইন্দ্রনারায়ণের হাতে ওই জিনিসটা এলো কিভাবে? সেটা তো আমারও প্রশ্ন রে অর্ক, সেটা নিয়ে তো আমিও ভাবছি। যদি জানতে পারি তোকে অবশ্যই জানাবো। আর কিছু জানার ছিল না অর্কজ্যোতির। বাকিটা গৌরীপুরে গিয়ে খবর নিতে হবে। কিন্তু তার আগে নিউ টাউনের নতুন কফি হাউসে প্রতীক আর প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করেই খবরটা দিতে হবে। ধীরে ধীরে উঠে পড়ল অর্কজ্যোতি। বাকি প্ল্যান প্রোগ্রাম ঠিক করতে হবে গৌরীপুর যাবার আগে, না গিয়ে কোনো লাভ হবে না। অর্কদাকে সব খবর দিদি বলল। তার উত্তরে অর্কদা যে খবরটা দিল সেটা আরও তাক লাগানো। রুদ্রনারায়ণকে নাকি অমিক্রনের বিষ দিয়ে খুন করা হয়েছে। বিষ কোথা থেকে পেলেন ইন্দ্রনারায়ণ সেইটা জানা যায়নি, কিন্তু কলকাতার RN ল্যাব আর মুম্বাইয়ের কোনো এক ল্যাব ছাড়া নাকি বিষ কোথাও পাওয়া যায় না। এখন প্রশ্ন হচ্ছে, ইন্দ্রনারায়ণ কি সোর্স লাগিয়েছেন? কলকাতার ডাক্তার মহলে কি আদৌ কোনো সোর্স আছে, নাকি অন্য কোনো লোকের মাধ্যমে? কিন্তু অর্কদা, উনি তো কলকাতায় থাকতেন কলেজ লাইফে। যদি কোনো সোর্স থেকেও থাকে, এতদিন পর কি সেটা থাকবে? হ্যাঁ, থাকতেই পারে। ক্লাস 1-এ পড়া বন্ধুর সঙ্গে আমার এখনও যে যোগাযোগ আছে সেটা তুই জানিস। কিন্তু তুমি এটা ভাবো, বিষ জোগাড় করে কাকে দিয়ে পুশ করালো? ইন্দ্রনারায়ণ নিজে নিশ্চয়ই করেনি। সেটার থেকেও বড় কথা, খুনের এই ইনোভেটিভ আইডিয়া তিনি কোথা থেকে পেলেন বা কার কাছ থেকে পেলেন, দ্যাটস ইম্পর্ট্যান্ট। আমি বা দিদি কেউই কোনো কথা বললাম না। বুঝতে পারছিলাম রহস্যের জাল ঘনীভূত হয়েছে। তার সঙ্গে এটাও বুঝলাম যে অর্কদার মাথায় অনেক প্রশ্ন ঘুরছে, যার মীমাংসা করা আমাদের পক্ষে সম্ভব নয়। তাও দিদি তো কিছু করবে। আমি জ্যাক অফ অল ট্রেডস, গুড ফর নাথিং। তবে এটাই ভরসা যে আমি অর্কদার সহকারী। কিছুক্ষণ চুপ থেকে অর্কদা বলল, তবে খটকাটা কোথায় লাগছে জানিস? খটকা লাগছে এখানেই। সব প্রমাণগুলো কীরকম করে জানি ইন্দ্রনারায়ণের বিরুদ্ধেই চলে যাচ্ছে প্রথম থেকে। জানি লোকটা খারাপ, কিন্তু এক এক করে সব প্রমাণ কিভাবে ওনার বিরুদ্ধে যায়
উনি খুন করেছেন, কিন্তু সব সূত্র ওপেন রেখে খুন করেছেন, যাতে আমরা ওনাকে ধরতে পারি বা পুলিশ ওনাকে ধরতে পারে। স্ট্রেঞ্জ। তার মানে তুমি বলছো এর পিছনে অন্য কোনো ব্যক্তির হাত আছে? হাত আছে নয়, হাত থাকতে বাধ্য। এর পিছনে যদি কেউ না থাকে তাহলে তো হিসাব মিলবে না। হিসাব মিলছে কি? তা মিলছে না ঠিকই, কিন্তু ইকুয়েশন যদি বদলে যায়, খুব কি হেরফের হবে রহস্যের? নিশ্চয়ই হবে, মিলিয়ে নিও। অর্কদা যখন বলছে তখন হিসেব হবে নিশ্চয়ই, কিন্তু কিভাবে মিলবে তা আমি জানি না। তবে রহস্যের মধ্যে আলো আদেও আসবে কি না, সেইটা এই মুহূর্তে আমার কাছে সব থেকে বড় প্রশ্ন। এবার আমার মাথায় যে কথাটা ভেসে উঠল সেটা চমকে দিল আমাকে। আচ্ছা, ইপসিতাদি বলেছিল যে গৌরীশঙ্করের একটি অবৈধ সন্তান ছিল, তার বংশধররা এই কাজ করছে না তো? সাবাস প্রতীক, তোর দিদির মুখে এই কথাটা শোনার পরেও যে কেন এটা আমার মাথায় খেললো না সেটাই বুঝতে পারছি না। ইস, কি ইডিয়েট আমি! অর্কদা নিজেকে যখন ধিক্কার দিতে ব্যস্ত, তখন একটু দূরে দেখলাম একজন বসে আমাদের দিকে তাকিয়ে আছে। সেটা ছেলে না মেয়ে তা ঠিক বুঝলাম না, কিন্তু এটা বুঝতে পারছিলাম সেটা হলো আমাদের উপর নজর রাখাই ওর একমাত্র লক্ষ্য। এই দিদি, ওইদিকে দেখ। আমার বিড়বিড় শুনে দিদি ব্যক্তির দিকে তাকালো, এমনকি অর্কদাও তাকালো সেদিকে। ওরা দুজনেই হয়তো কিছু একটা আন্দাজ করেছিল। অর্কদা বলল, এখানে বসে লাভ নেই, চল এখন উঠি, বাকিটা গৌরীপুর গিয়ে উন্মোচন করতে হবে। জায়গাটার নাম শান্তিপুর হওয়া উচিত ছিল, কিন্তু গ্রামের নাম গৌরীপুর। এই নাম কেন হয়েছে তার ইতিহাস আগেই বলেছি। আমরা স্টেশন থেকে বেরিয়ে একটা টোটো ধরে চৌধুরী বাড়ির দিকে রওনা দিলাম। অর্কদাকে অবশ্য বলেছিলাম যে রক্ষিতকে বলতে, কিন্তু তাতে অর্কদা বলেছিল, আহা না, বলার কোনো দরকার নেই। না বলে গেলেই ওদের আসল রূপটা আমি দেখতে পাবো। দরকার নেই ওদের কিছু বলার। অগত্যা আমি আর দিদি কিছুই বললাম না, শুধু নিজেদের মধ্যে একবার চোখাচোখি হলো। দিদির যা দৃষ্টি দেখলাম সেটার মানে হলো ও ঠিকই বলেছে, চুপ করে থাক। তাই আমি চুপ করে থাকলাম। লোকালয় ছাড়িয়ে যখন দুটি মাঠের প্রান্তে পড়লাম, তখন আমার মনটা ভালো হয়ে গেল। নিজের মনে গুনগুন করে গান গেয়ে উঠলাম, যদিও জানি না যে রহস্যের মধ্যে আমার মনে গান কি করে এলো। সত্যি, আকাশের রং নীল, তার উপরে সাদা মেঘের পাঁজা ভেসে বেড়াচ্ছে, নিচে সবুজ মাঠ, আলাদাই একটা ফিলিংস। যখন আমরা চৌধুরী বাড়ি পৌঁছলাম তখন ঘড়িতে বাজে সকাল 10টা। বাড়ি থেকে একটা চাকর বেরিয়ে আসছিল, তাকে অর্কদা বলল, আচ্ছা, প্রদ্যুম্ন রক্ষিতকে কি ডেকে দিতে পারেন? আমরা আসলে ওনার ডাকেই এসেছি। চাকরটা ভেতরে চলে যেতেই দিদি বলল, ভাই, ও ওপরে দেখ। দেখলাম এক বয়স্কা মহিলা দাঁড়িয়ে আমাদের দিকে দেখছে। ইনি কি আদিত্য নারায়ণের দ্বিতীয় পক্ষ? কি জানে। চিন্তার মধ্যেই প্রদ্যুম্ন রক্ষিত বাইরে এলেন। আমাদের দেখে উনি বললেন, আরে মিস্টার রায় যে, আসুন আসুন। আরে খবর দিলেন না কেন? স্টেশনে লোক পাঠিয়ে দিতাম। অর্কদা হাসি মুখে বলল, না না, ঠিকই আছে, আমাদের কোনো অসুবিধা হয়নি। তা চৌধুরী সাহেব কোথায়? আসুন আসুন, উনি বৈঠকখানায় আছেন, খুব চিন্তিত হয়ে পড়েছেন। আমরা তিনজন ওনার পিছু নিলাম। পিছু নিয়ে বৈঠকখানায় এসে ঢুকলাম। আর ঢুকেই যাকে দেখলাম তিনি 60 বছরের একটা বয়স্ক লোক। নাকের তলায় মোটা গোঁফ, চোখে গোল ফ্রেমের চশমা, পরনে ফিনফিনে পাঞ্জাবি আর ধুতি। আসুন মিস্টার রায়, ইনিই হলেন আদিত্য নারায়ণ চৌধুরী। আমাদের দেখেই উনি দাঁড়িয়ে উঠে হাত জোর করে নমস্কার করলেন। এনাকে এই বয়সেও সুপুরুষ বলা চলে। মাথায় কাঁচা পাকা চুল, উচ্চতা প্রায় 6 ফুট, কণ্ঠস্বরও বেশ ভারী। উনি বললেন, নায়েব যখন আপনার কথা বলল আমি আপত্তি করিনি, কারণ আমি চাইছিলাম যে আমার রুদ্রকে খুন করেছে তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। ও বসুন বসুন। আমরা বসলাম, আর বসার পরেই আমাদের জন্য চা আনার অর্ডার গেল। আদিত্য নারায়ণ একটা চুরুট ধরালেন।
তারপর ধোঁয়া ছেড়ে বললেন, এবার বরং কাজের কথায় আসা যাক। সেই ভালো। 4 দিন আগে আমার ছেলে মারা যায়। প্রাথমিকভাবে দেখলে মনে হতেই পারে যে ওর মৃত্যু স্বাভাবিকভাবেই হয়েছে, কিন্তু আমরা জানি যে ওকে খুন করা হয়েছে এবং যে করেছে তার উপযুক্ত শাস্তি হওয়া উচিত। কে করেছে খুনটা আপনি জানেন? হয়তো জানি, তবে তার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই মিস্টার রায়। কিভাবে বলি বলুন তো? প্রমাণ জোগাড় করা আমার দায়িত্ব, আপনি সব খুলে বলুন। আদিত্যনারায়ণ চৌধুরী কিছুক্ষণ সময় নিলেন, কি যেন ভাবছেন। কিসের যেন একটা দ্বিধা কাজ করছে ওনার মনের মধ্যে। সেই দ্বিধা দ্বন্দ্ব কাটিয়ে আদিত্যনারায়ণ বলতে শুরু করলেন, আমাদের পরিবারে কেউ কারুর বন্ধু নয় মিস্টার রায়। আমরা কেউই এই বাড়ির ভেতর নিশ্চিন্তে থাকতে পারি না। সারাক্ষণ মনে হয় যদি কেউ আমার ক্ষতি করে দেয়। রুদ্রাণী মানে আমার প্রথম পক্ষের স্ত্রী, মানে রুদ্রর মা যখন মারা যায়, রুদ্রর বয়স মাত্র 2। আমি আবার বিয়ে করতে চাইনি, কিন্তু রুদ্রর মুখের দিকে তাকিয়ে আবার বিয়ে করেছিলাম ইরাবতীকে। কিন্তু একটা সময় দেখলাম ইরাবতী রুদ্রর মা হলো ঠিকই, কিন্তু বন্ধু হতে পারল না। ইরাবতীকে নিয়ে রুদ্রর মনে একটা ভীতি সঞ্চার হতে লাগলো। ইরাবতীর অত্যাধিক স্নেহই রুদ্রর এই ভীতির কারণ। এমনকি ইন্দ্র আর ঈশানীও কোনোদিন ওর অত্যাধিক স্নেহ পছন্দ করতো না। ইন্দ্রর থেকে রুদ্র 6 বছরের বড়। মৃত্যুকালে রুদ্রর বয়স ছিল 27, আর ইন্দ্র এখন 21, আর ঈশানীর বয়স 20। ওর বিয়ের কথা চলছে। আদিত্যনারায়ণ থামলেন। একটা কাজের লোক চা নিয়ে এলো। সুন্দর কাজ করা কাঁচের কাপলেট, তার সঙ্গে প্লেটে মিষ্টি আর পাস্তা। চা খাবার দিয়ে চলে যাবার পরে আদিত্যনারায়ণ আবার বলতে শুরু করলেন, মিস্টার রায়, আমাদের বাড়ির কিচ্ছা কিভাবে বলি বলুন তো? আমাদের পরিবারের তো খুব সুখ্যাতি নেই। গৌরীশঙ্কর চৌধুরীর গল্প নিশ্চয়ই আপনারা জানেন। অর্কতা সম্মতি জানালো। সেটা দেখে আদিত্যনারায়ণ আবার বললেন, সেই অবৈধ বংশ আজও বেঁচে আছে মিস্টার রায়। তাদের পরিচয় হয়তো আমরা জানি না, কিন্তু তারা আছে, নিশ্চয়ই আছে। এইবার অর্কতা যে প্রশ্নটা করল সেটা নিঃসন্দেহে একটা বড় প্রশ্ন আমাদের এই মামলায়। তো আপনার কি ধারণা সেই বংশধররাই রুদ্রনারায়ণের খুনের জন্য দায়ী? ধারণা নয় মিস্টার রায়, এটা আমার বিশ্বাস। ইন্দ্র খারাপ হতে পারে, কিন্তু সে হিংস্র নয়। ইন্দ্র রুদ্রকে হিংসে করতে পারে, কিন্তু কোনোদিন খুন করার ইচ্ছে প্রকাশ করবে না। আপনি কি শিওর যে ইন্দ্রনারায়ণ রুদ্রনারায়ণকে খুন করতে চায়নি? না মিস্টার রায়, এটা নিয়ে আমি নিশ্চিত। 2 ভাইয়ের সখ্যতা নাও থাকতে পারে, কিন্তু তা বলে শত্রুতাও ছিল না। আপনি কি আশা করছেন যে কয়েকদিনের মধ্যেই এই রহস্য সমাধান করে ফেলবো? আদিত্যনারায়ণ কি উত্তর দিতেন জানি না, কারণ এই সময়ই একটা 20 বছরের মেয়ে ঘরে ঢুকলো। মাঝারি হাইট, চোখে চশমা, পরনে হালকা সবুজ রঙের একটা শাড়ি, পিঠ অবধি লম্বা চুল। আমার মেয়ে ঈশানী। আপনারা আসবেন শুনে দেখা করার ইচ্ছে প্রকাশ করেছেন। আসলে ও আইনের ছাত্রী, আর নিউজ চ্যানেল পাগলের মতো দেখে। আমাদের তরফ থেকে কোনো উত্তর না পেয়ে আদিত্যনারায়ণ আবার বললেন, আপনারা ওর সঙ্গে নিজেদের ঘরে যান। ঈশানী মা, যাও, ওদের নিয়ে যাও তো। আমরা উঠে দাঁড়িয়ে যাবার জন্য পা বাড়িয়েছি, তখনই পিছন থেকে উনি বললেন, মিস্টার রায়, মনে রাখবেন আপনার হাতে ঠিক 30 দিন সময় রয়েছে। তার মধ্যে যা করার করতে হবে, তারপর আর না। অর্কদার মুখে একটা হাসি ফুটে উঠল। বলল, হলে তার মধ্যেই হবে মিস্টার চৌধুরী, তা নইলে কোনোদিনই হবে না। আমরা নিজেদের ঘরের দিকে যাচ্ছিলাম। ঈশানী চৌধুরী আমাদের সঙ্গে আছেন। আমাদের কথা হচ্ছিল ঈশানী দেবীর পেশা নিয়ে। কিভাবে যেন রুদ্রনারায়ণের খুনের কথা ভুলেই গিয়েছে অর্কদা। আপনি এখনো পড়ছেন নাকি চাকরিতে ঢোকার চেষ্টা করছেন? বাবা চাকরি করায় বিশ্বাস করেন না, সেই জন্য দাদা বা বড়দা কেউই চাকরির দিকে যায়নি, আর যাওয়ার ইচ্ছেও নেই। জার্নালিজমটা কি শখে পড়া নাকি? হ্যাঁ, বলতে পারেন। বাবা কোনো দিনই আমাদের পড়াশোনা নিয়ে মাথা ঘামাননি। আমরা শুধু বলে দিতাম পড়াশোনার জন্য এই ফিজ লাগবে, টাকা দিয়েই বাবা খালাস। আপনার মা কি খেয়াল রাখতেন? না, মা শুধু খেয়াল রাখতেন আর ভালোবাসতেন।
কিন্তু কোনোদিনই সেই ভালোবাসার প্রকাশ আমাদের জন্য নয়। আপনি আপনার মাকে ঠিক পছন্দ করেন না, তাই না? না, মাকে পছন্দ করি, কিন্তু মায়ের ভালোবাসাটা অসহ্যকর। আমরা কেউ কোনো কথা বললাম না। দিদি একবার অর্কদাকে দেখল। এবার দিদি জিজ্ঞাসা করলো, তোমার বড়দার মৃত্যু নিয়ে যে স্টোরি নিউজ চ্যানেল থেকে বানানো হচ্ছে সেগুলো কি দেখেছো তুমি? দেখেছি, কিন্তু তাতে লাভ কি বলো? এখানে যা দেখাচ্ছে তা তো সাধারণ মানুষের কথা। একটা খবরের কাগজ বা চ্যানেল যদি স্রোতের শ্যাওলা হয়, তাহলে কি তাদের কথা মানা উচিত? বোধ হয় না। একমাত্র তোমার চ্যানেলের স্টোরি আমার ভালো লাগে। তুমি বলেই হয়তো সত্যি কথা বলতে পারছো। জানো, বড়দার বাইরে কোনো শত্রু নেই, বাড়ির মধ্যেই গুপ্ত শত্রু আছে, যাকে হয়তো আমরা সকলেই চিনি। কে তিনি? তোমার দাদা? হ্যাঁ, দাদা চিরকালই লোভী প্রিয়াঙ্কাদি। হয়তো মনে মনে খুনও করতে চেয়েছিল বড়দাকে, কিন্তু তার সামর্থ্য ছিল না। যে সামর্থ্য দেয় সেও কি অপরাধী নয় মিস্টার রায়? শেষ প্রশ্নটা অবশ্য অর্কদার দিকে ফিরে করলেন ঈশানী চৌধুরী। ইতিমধ্যে আমরা আমাদের ঘরে পৌঁছে গেছি। ঘরের ভেতর এসে অর্কদা বলল, নিশ্চয়ই নয়, কিন্তু যদি আপনার দাদা দোষী সাব্যস্ত হয় তাহলে কি আপনি খুব খুশি হবেন? কোনো উত্তর দিলেন না ঈশানী চৌধুরী। মনের মধ্যে যে ঝড় চলছে তা হয়তো থামানোর বা ঢাকা দেওয়ার কোনো উপায় ওনার কাছে নেই। দিদি ওনার কাঁধে হাত রাখতেই মুখ তুললেন। উনি কাঁদছেন। মিস্টার রায়, দাদা তো বড়দাকে কোনোদিনই সহ্য করতে পারতো না। চিরকালই চাইতো বড়দাকে সরিয়ে দিয়ে নিজে জমিদারির দায়িত্ব নিতে। তার জন্য সে খুনও করতে পারে, এটা তো আমরা সবাই জানি। কিন্তু প্রমাণের অভাবে মুখ খোলেন না, তাই তো? প্রমাণই কথা বলে মিস্টার রায়, সেটা কি আপনি জানেন না? কথাটা বলে একটুক্ষণ বিরতি নিয়ে উনি চলে গেলেন। যাবার আগে বলে গেলেন, আপনাদের পাশের ঘরটাই আমার, কোনো অসুবিধা হলে ডাকবেন। এইবার এই ঘরের একটা বর্ণনা দেওয়া যাক বরং। ঘরটা 4 ফুট বাই 4 ফুটের একটা ঘর, দুটো খাট, একটা অ্যাটাচ বাথ। দরজার ডান পাশে একটা আলনা, আলনার ঠিক উল্টো দিকে বিশাল মেহগনি কাঠের প্লাই দিয়ে ডিজাইন করা একটা জানলা। জানলার বাইরে চোখ রাখলে দেখা যায় ধু ধু মাঠ পেরিয়ে রেল লাইন দূরে। ডাবল বেডে আমি আর দিদি শোবো, আর অর্কদা শোবে পাশের ছোট খাটটাতে। ফ্রেশ হয়ে নিয়ে জিজ্ঞাসা করলাম, কি মনে হয় বলো তো? কিসের কি মনে হয়? না, এই যে ইন্দ্রনারায়ণের বিরুদ্ধে সব প্রমাণ একদম হাতের কাছে, তার ওপর আবার অবৈধ বংশের ষড়যন্ত্র। অবৈধ বংশই যে এই ষড়যন্ত্র করেছে তার কোনো প্রমাণ আছে কি? প্রমাণ নেই বলছো? এখনো অবধি তো খুঁজে পাওয়া যাচ্ছে না। দিদি বাথরুম গেছিল, ফিরে এসে খাটে বসে প্রশ্ন করল, কিন্তু আমার একটা প্রশ্ন আছে। ইন্দ্রনারায়ণ তো খুন করলেন এবং সেটার জন্য না হয় মোটিভও আছে, কিন্তু ইন্দ্রনারায়ণকে যে সমর্থন দিচ্ছে তার মোটিভটা কি এখানে? অর্কদা কিছু উত্তর দেওয়ার আগেই আমি বললাম, যদি সেই অবৈধ বংশের কেউ সমর্থন দেয় তাহলে তো মোটিভ একদম পরিষ্কার। চৌধুরী পরিবারকে ধ্বংস করাই তো তার একমাত্র লক্ষ্য। কিন্তু যদি সেই বংশের অস্তিত্বই না থাকে, তখন পিতৃহীন বা মাতৃহীন সন্তানকে আজও আমাদের দেশে কোনো যোগ্য সম্মান দেওয়া হয় না, এটা তো জানা কথাই। তাহলে এর পেছনে কে আছে? সেটাই তো জানা দরকার। এর পিছনে কে আছে? কে আছে এর পিছনে? ইন্দ্রনারায়ণ ধীরে ধীরে এসে ভেঙে পড়া মন্দিরের চাতালে দাঁড়ালো। দূরে উঁচু জায়গায় যেখানে ঠাকুর রাখা হতো সেখানে এক মহিলা দাঁড়িয়ে আছেন। বয়স আন্দাজ 30 বছর। মহিলাটি বিবাহিত, একটি সন্তান আছে যার বয়স 4 বছর। মহিলা ইন্দ্রনারায়ণকে দেখে সামনের দিকে এগিয়ে এলো। গায়ের রং ফর্সা, চোখে কাজল, পরনে বাদামি রঙের শাড়ি, হলুদ ব্লাউজ। চোখ মুখ থেকে একটা জ্যোতি বেরিয়ে আসছে, যেটা এক নিমেষে সবাইকে নিজের দিকে টেনে নিতে পারে। ইন্দ্রনারায়ণ আকর্ষিত, মোহে, মায়ায়। এসো ইন্দ্রনারায়ণ, তোমার অপেক্ষাতেই তো আমি ছিলাম। তুমি নিজের কাজ শেষ করেছো দেখে সত্যি আমি খুশি হয়েছি। এবার বলো, কি চাও আমার থেকে? ইন্দ্রনারায়ণ হালকা হাসি ছুড়ে দিল সেই মহিলার দিকে, যে হাসি বেশ অবাক করে দিল সেই মহিলাকে। কি ব্যাপার, তুমি হাসছো যে? মহিলার এই প্রশ্নে ইন্দ্রনারায়ণ হাসি মুখে উত্তর দিল,
আমার দাদার সঙ্গে আমার শত্রুতা ছিল, আর সেখানে আপনি আপনি আমায় সাহায্য করলেন যাতে আমি আমার দাদাকে মারতে পারি। হ্যাঁ? তারপরে আমার বিরুদ্ধে সব রকম প্রমাণ লোপাট করলেন। এবার এবার নাকি আমায় ইনাম দিতে চাইছেন। বাহ বাহ, আপনি সত্যি খুব অসাধারণ একজন রমণী। আমাকে এত ভালোবাসা বোধ হয় আমার বোন বৌমণি এরাও কখনো দেয়নি, যতটা আপনি দিচ্ছেন। ওরা তোমাকে ঘৃণা করে ইন্দ্রনারায়ণ, ওরা কেউ তোমাকে সহ্য করতে পারে না, কিন্তু আমি তোমার সমব্যথী। আমার বাড়ির লোক যদি আমাকে ঘৃণা করে, তাহলে আমিও আপনাকে ঘৃণা করি সপ্তমী দেবী। ঘৃণা করার কারণ? কারণ আপনি স্বার্থপর। নিজের স্বার্থ মিটে গেলে কাউকে মনে রাখেন না আপনি। এই দুনিয়ায় সবাই দেওয়া নেওয়ার সম্পর্কেই চলে ইন্দ্রনারায়ণ। তুমিও নিজের স্বার্থ নিয়েই আমার স্বামীকে উদ্ধার করেছিলে, সেটা কি তুমি ভুলে গেছো? আমি কিছু ভুলিনি সপ্তমী দেবী। যেটা আমাকে ভাবিয়ে তুলেছে সেটা হলো আপনার পরিচয়। আর আপনি সব কিছু ছেড়ে হঠাৎ আমাকে কেন সাহায্য করলেন? হ্যাঁ, এই প্রশ্নটা। সপ্তমী বেশ কিছুক্ষণ নীরব থাকলেন, কোনো উত্তর দিলেন না এই কথার। তারপর ধীরে ধীরে বললেন, একজনের মেয়ের সঙ্গে ইন্দ্রনারায়ণের সম্পর্ক শুরু হয় শরীর দিয়ে। সেই সম্পর্কের বাইরেও যে ইন্দ্রনারায়ণকে কিছু অবাক করতে পারে, তা তো সত্যি আমার জানা ছিল না। ইন্দ্রনারায়ণের মুখেও একটা হাসির রেখা দেখা দিল। সে ধীরে ধীরে এগিয়ে গেল সপ্তমীর সামনে। তারপর বলল, আপনাকে সেই চোখে যে কোনোদিন দেখিনি আমি, তাহলে আজই বা দেখি কি করে বলুন? সাবধান, আমাকে অন্য চোখে দেখার চেষ্টাও করো না যেন। তোমার সঙ্গে এর চেয়ে বেশি ভালো সম্পর্ক আমার পক্ষে সম্ভব নয়। তার চেয়ে এখানেই সব শেষ হয়ে যাওয়াই ভালো। তোমার কাজ শেষ, আমারও কাজ শেষ। আপনার কি কাজ? তোমার দাদাকে শেষ করা। আচ্ছা, আমার দাদার সঙ্গে আপনার কি শত্রুতা? শত্রুতা একা তোমার দাদার সঙ্গে নয়, বাকিটা বলা সম্ভব না। এইটুকু বলে সপ্তমী চলে যাচ্ছিল, কিন্তু মন্দির থেকে বেরোনোর আগেই সে ফিরে দাঁড়ালো। ও হ্যাঁ, একটা কথা। ইন্দ্রনারায়ণও ঘুরে দাঁড়ালো। সপ্তমী বলল, তোমার বাড়িতে গোয়েন্দা এসেছে, যা করবে সাবধানে করো। আপনি আবার আমার প্রাণ বাঁচালেন। ওটা আমার কর্তব্য। তোমাকে যে এখনো বেঁচে থাকতেই হবে, না হলে আমার বাকি কাজ কি করে হবে? বলে সপ্তমী হনহনিয়ে বেরিয়ে গেল। ইন্দ্রনারায়ণ চৌধুরী দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো, শেষ কথাটার মানেটা কি? কোন কাজের কথা বললেন সপ্তমী দেবী? আর সপ্তমীর আসল পরিচয়টাই বা কি? বিকেলের দিকে আমি আর অর্কতা বাগানে পায়চারি করছিলাম। বুঝতে পারছিলাম ওর মনে কিছু একটা চলছে, যা এই মুহূর্তে দাঁড়িয়ে ও প্রকাশ করতে চাইছে না। আমার মন বলছে ঘটনা এখনো শুরুই হয়নি, তবে খুব তাড়াতাড়ি হয়তো শুরু হবে কোনো ঘটনা, আর যার ফলে আমাদের তদন্তের মোড় ঘুরে যাবে। কি মনে হচ্ছে বল দেখি? অর্কতার প্রশ্ন শুনে ওর দিকে তাকালাম। প্রশ্নটার মানে ঠিক বুঝলাম না, তাই জিজ্ঞাসা করলাম, কিসের কি মনে হবে? না, এই যে হঠাৎ করে আমাদের সামনে মামলাটা এলো, ইন্দ্রনারায়ণের বিরুদ্ধে সমস্ত প্রমাণ থেকেও কোনো প্রমাণ নেই, এটা নিয়েই বলছি আর কি। আমি কিভাবে বলি বলো, আমি তো ডিটেকটিভ নই। না তা নোস, এখানে একটা গল্প আছে যেটা অন্ধকারে মিশে আছে বলে দেখা সম্ভব হচ্ছে না। কি গল্প? ব্যাপারটা এইভাবে ভাবতো, ছোট থেকেই রুদ্র চৌধুরীকে ইন্দ্র চৌধুরী হিংসে করে, আর খালি সুযোগ খোঁজে তাকে শেষ করে ফেলার। আর সেটাকে বাইরে থেকে মদত যোগাচ্ছে এমন এক ব্যক্তি হু ইজ প্রিটেন্ডিং টু বি আ ফ্যামিলি ফ্রেন্ড। ইউ মিন ঘরশত্রু বিভীষণ? ইয়েস, আই ডু মিন ইট, ঘরশত্রু বিভীষণ। এটা না হলে যে গল্প মিলবে না। মহাভারতের কথা ভাবনা, শকুনি যদি মদত না দিত তাহলে আজ পাণ্ডবদের সঙ্গে কৌরবদের যুদ্ধ কি সম্ভব ছিল? আমরা অন্ধ গান্ধারীর মতো বেকার বেকারই শ্রীকৃষ্ণকে দোষ দিই। উনি তো যুদ্ধ চাননি, সন্ধি প্রস্তাব নিয়ে তো উনিই এসেছিলেন। তাহলে এখানে কৃষ্ণই বা কে আর শকুনই বা কে? গৌরীশঙ্করের বৈধ এবং অবৈধ সন্তানরা যদি কুরু এবং পাণ্ডব হয়, তাহলে বাকি দুজনের পরিচয় না রে, বড় গুলিয়ে যাচ্ছে। দিদি কোথাও একটা বেরিয়েছিল ঈশানীর সঙ্গে, ওরা দুজনে এই ফিরল।
কি কথা হচ্ছে শালা জামাইবাবুতে? মহাভারত, যেটা তোমার একদমই পছন্দের বিষয় নয়। দিদি মুখ বেঁকালো কথাটা শুনে। অর্কদা হাসি মুখে জিজ্ঞাসা করলো, তা কাজ কিছু হলো? হ্যাঁ, ইন্সপেক্টর সেন তোমার সঙ্গে দেখা করতে আসবেন একবার। ইন্সপেক্টর সেন? কোন ইন্সপেক্টর সেন? প্রতাপ সেন, লালবাজার স্পেশাল ব্রাঞ্চ। কিছুদিন হলো তিনি এখানে এসেছেন। তোমার পরিচয় দিতেই আমাকে যা খাতির করলো, বলল কাল নাকি উনি আসবেন তোমার সাথে দেখা করতে। তা উনি এখানে যে? এই আমরা যে কারণে, চৌধুরী বাড়ির মামলা তো এখন সবার মুখে মুখে রটছে। অর্কদা কি যেন ভাবলো। এর মধ্যে ঈশানী আর দিদি ভেতরে গেল কাপড় বদলাতে, আর ঠিক তখনই একটা অচেনা ব্যক্তির গলার শব্দ শুনলাম। আরে মিস্টার রায় যে, নমস্কার। আমরা ফিরে দেখলাম লম্বা সুপুরুষ চেহারার এক ব্যক্তি দাঁড়িয়ে আছে। নাকের তলায় সরু গোঁফ, চোখে গোল ফ্রেমের চশমা, হাতে ঘড়ি, পরনে ধুতি পাঞ্জাবি। বয়স ওই 21-22 হবে। অর্কদা ওনার দিকে ফিরতেই উনি এগিয়ে আসলেন, হাত জোড় করে বললেন, আমি ইন্দ্রনারায়ণ চৌধুরী। আমি ফিরে এসে শুনলাম নাকি আপনি এসেছেন। সকাল থেকে আমি বাড়িতে ছিলাম না, তাই আসতে পারিনি আতিথ্যের জন্য। কিছু মনে করবেন না। অর্কদার চোখে সজাগ দৃষ্টি, যেন ইন্দ্রনারায়ণ চৌধুরীকে চিনে নিতে চাইছে ভেতর থেকে। আপনি কি সত্যিই অতিথি আপ্যায়নে আসতে চেয়েছিলেন ইন্দ্রবাবু? কেন আসবো না? আরে আপনি আমাদের অতিথি বলে কথা। আমি কিন্তু আপনার দুষ্কর্মের জন্য আপনাকে ধরতে এসেছি, সেটা আপনি নিশ্চয়ই জানেন। তাই? ভালো তো, ধরুন না। তা প্রমাণটা পেয়েছেন আমার বিরুদ্ধে? না, তবে পেয়ে যাব। আপনি তো ক্রিমিনাল লয়ার, তাই না? খবর রাখেন দেখছি। রাখতে হয় মিস্টার রায়, রাখতে হয়। অপরাধ করব অথচ নিজেকে বাঁচানোর চেষ্টা করব না, তা কি করে হয়? ইন্দ্রনারায়ণ চৌধুরী হালকা হাসলেন, যার মধ্যে একটা ক্রূরতা ভর্তি। অর্কদার মুখের হাসিতেও যেন তাচ্ছিল্য আর চ্যালেঞ্জের ছাপ স্পষ্ট। ভয় ডরহীনভাবে তাকিয়ে আছেন ইন্দ্রনারায়ণ চৌধুরী নামক এক দাগী আসামির দিকে। খুন করাটা আমার রক্তে মিস্টার রায়। আমি যদি চাই এক্ষুনি এই মুহূর্তে আপনাকেও এই দুনিয়া থেকে সরিয়ে ফেলতে পারি। বিশ্বাস করুন, কেউ কিচ্ছু জানতে পারবে না। কিন্তু না, আমি সেটা করব না। কেন জানেন? কারণ আপনার মতো প্রতিদ্বন্দ্বী জীবনেও পাইনি আমি। আই লাইক ইউ। ইন্দ্রনারায়ণের এত বড় একটা বক্তব্য শোনার পরেও অর্কদার গলা একটুও কাঁপল না। খুব শান্ত গলায়ও বলল, আপনার মতো প্রতিদ্বন্দ্বী আমি আজ পর্যন্ত পাইনি মিস্টার চৌধুরী, সেটা আমাকে স্বীকার করতেই হবে। কিন্তু আমাকে মেরে আপনার কোনো লাভ নেই, কারণ আমাকে মারলে কোনোভাবেই আপনি পার পাবেন না, আর সেটা আপনি ভালো করেই জানেন। আর আমার সঙ্গে লড়তে গেলে যে বুদ্ধির প্রয়োজন, সেটা কিন্তু আপনার নেই। ইন্দ্রনারায়ণ চৌধুরী এবার হেসে উঠলেন। সেই হাসির দমক না থামিয়েই বললেন, লাভলি লাভলি, ভেরি গুড। তাহলে এবার আপনার সঙ্গে আমার লড়াইটা লেগেই গেল মিস্টার রায়। এবার আপনি দেখুন ইন্দ্রনারায়ণ চৌধুরী কতটা খারাপ মানুষ। এবার দেখুন আপনি কতটা ভালো বন্ধু হতে পারে আর কতটা ভালো শত্রু। কথাটা বলেই ইন্দ্রনারায়ণ চৌধুরী বাড়ির ভেতরে চলে গেল, আর আমরা তাকিয়ে থাকলাম ওনার দিকে। সন্ধ্যের দিকে খুব বৃষ্টি নামল। আমি বাইরে বসে গোয়েন্দা বই পড়ছিলাম। অর্কদা ঘরের সঙ্গে লাগোয়া বারান্দায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল। দিদি সারাদিনে যা যা হলো সেটার নোট নিয়ে রাখছে নিজের ডায়েরিতে। ঈশানী এক অচেনা ভদ্রমহিলাকে নিয়ে এলেন। পেট ফুলে আছে এনার, চোখ মুখ বসে আছে। এমনিতে হয়তো উনি ফর্সা, কিন্তু পরিস্থিতির চাপে আর শারীরিক মানসিক ক্লান্তির কারণেই হোক কিনা গায়ের রং একটু ধূসর লাগছে। অর্কদা, প্রিয়াঙ্কাদি, একটু ভিতরে আসবো, বৌমনি দেখা করবে। আমি ইশারায় হ্যাঁ বোঝাতেই ভেতর থেকে দিদির গলা এলো, কে? ঈশানী নাকি? এসো এসো, ভেতরে এসো। হ্যাঁ, আমি ঈশানী, বৌমনি একটু কথা বলবে। আমি ওদের সঙ্গে ভেতরে বসলাম। অর্কদা সিগারেটটা ফেলে ঘরে এলো। করুণাময়ী চৌধুরীকে একটা চেয়ারে বসিয়ে দিয়ে ঈশানী বলল, আসলে বৌমনির তো 6 মাস চলছে, ভেঙে পড়েছে খুব। তোমরা তো সবই জানো।
আমরা ইশারায় হ্যাঁ বুঝিয়ে দিতেই করুণাময়ী চৌধুরী বলতে শুরু করলেন। আসলে আমাদের দুজনের মধ্যে ভালো বন্ডিং ছিল। আমাদের লাভ ম্যারেজ নয়, কিন্তু আমাদের মধ্যে কম প্রেম ছিল না মিস্টার রায়। ও যেদিন কলকাতা যায় তার কিছুদিন আগেই আমি ওকে বলেছিলাম যেন ও সাবধানে থাকে। ও সাবধানে থাকতো, কিন্তু ওকে সাবধানে থাকতে দেওয়া হয়নি মিস্টার রায়। আর আমি জানি এই ঘটনার জন্য কে দায়ী, আমি সবটা জানি। আপনি ইন্দ্রবাবুর কথাই বলবেন তো ম্যাডাম? আমি ওনাকে সন্দেহ করছি, কিন্তু আমার আর একটা সন্দেহও আছে। জানি না আমার এই মত আপনি মানবেন কি না। উনি তাকালেন অর্কদার দিকে। অর্কদা ধীরে ধীরে সন্দেহের কথাটা বলল। আমার ধারণা ইন্দ্রনারায়ণ চৌধুরী একা এই ব্যাপারের জন্য দায়ী নন, ওনার সঙ্গে আরও কেউ যুক্ত আছেন। তাতে তার কোনো দোষ তো কমে যাচ্ছে না মিস্টার রায়। এরপরেও সে একজন খুনি প্রমাণিত হচ্ছে। আপনি নিজে যদি আইনের রক্ষক হতেন তাহলে ওনাকে কি শাস্তি দিতেন? মৃত্যুদণ্ডই ওর উপযুক্ত শাস্তি। তাতে তুমি কি তোমার নিজের বৈধব্যটা ফিরে পাবে? দিদির এই কথাটায় বোধহয় একটু কাজ হলো। প্রথমে ইশারায় না বোঝালেন, তারপর বললেন, জানি না, সত্যি জানি না, তবে দোষ করলে শাস্তি তো পেতেই হবে। সব ক্ষেত্রে ক্ষমাই পরম ধর্ম, এটা অন্তত আমি বিশ্বাস করি না। সেটা আমিও মানি না করুণাময়ী, কিন্তু যে দোষে তোমার দেওর দুষ্ট, সেই একই দোষে দুষ্ট হওয়ার কি কোনো মানে আছে? এই কথার উত্তরও বোধহয় তৈরি ছিল করুণাময়ী চৌধুরীর কাছে। উনি বললেন, আমার মারার সাথে ইন্দ্রর মারার পার্থক্য আছে প্রিয়াঙ্কা। আমি আইনের রক্ষক হয়ে মারছি, আর ও আইনের বিরোধিতা করে মারছে। ইন্দ্রনারায়ণের সঙ্গে যে আপনার স্বামীর সম্পর্ক ভালো না, সেটা আপনি বা আপনারা জানতেন? অর্কদার এই প্রশ্নের উত্তর সঙ্গে সঙ্গে কিন্তু এলো না। কিছুক্ষণ নীরবতা পালন করে করুণাময়ী চৌধুরী বললেন, সবাই জানতাম, আর ওদের শত্রুতা তো সেই ছোট থেকে। আর এই পরিবারে ভাইয়ে ভাইয়ে লড়াই লাগাটা কোনো নতুন ব্যাপার না, এসব সে প্রথম পুরুষ থেকে লেগে আছে। আপনারা প্রথম থেকেই জানতেন? বিয়ের আগে থেকেই জানতাম। একজন শত্রুর সঙ্গে থাকতে হবে জেনেই বিয়েতে রাজি হয়েছিলাম, কিন্তু অকাল বৈধব্যের বেশ ধরতে হবে সেটা হয়তো ভাবিনি। আগে এটা জানা থাকলে নিশ্চয়ই বিয়ে করতেন না। বিয়ে ঠিকই করতাম, কিন্তু এই পরিবারে হয়তো করতাম না। বেশ ভালো কথা, আপনি এখন আসতে পারেন। এই অবস্থায় আপনাকে আর কষ্ট দেব না আমরা। ঈশানী করুণাময়ীকে নিয়ে চলে যেতেই আমি বললাম, এই অর্কদা, কি বুঝলে? ইন্দ্রবাবুকে ফাঁসি কাঠে ঝুলতেই হবে, প্রমাণ তো সবই ওর বিরুদ্ধে। কিন্তু 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 কি? ওনার সহচরটি যে কে সেটা জানা একান্তভাবে প্রয়োজন, না হলে বড্ড একপেশে বিচার হয়ে যাবে। এই বলে দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে কি যেন ভাবলো অর্কদা, তারপর বলল, না হে প্রিয়াঙ্কা, আমরা এখনো ব্যাপারটা তেমন সিরিয়াসলি নিচ্ছি না। নিলে একদিন কেন, এক বেলার মধ্যে মামলাটা শেষ হয়ে যায়। উই হ্যাভ টু বি সিরিয়াস, ভেরি সিরিয়াস। ইন্সপেক্টর প্রতাপ সেন যখন এলেন তখন অর্কদা বাড়িতে থাকলেও ধারে কাছে ছিল না। প্রতাপ সেনকে দেখলে আমার ওই অনেকটা গেছো দাদা টাইপের লাগে। আজ গৌরীপুর তো কাল উড়িষ্যা, পরশুদিন ধানবাদ, তরশু আবার গোবরডাঙ্গা। কোথায় সঠিকভাবে ওনাকে পাওয়া যাবে তা হয়তো উনি নিজেই জানেন না। এই কথার পরিপ্রেক্ষিতে উনি একবার বলেছিলেন, আরে ভাই, কাজের মধ্যে থাকা মানে নিজেকে সঠিকভাবে চিনতে পারা। তুমি যদি সারাদিন বইয়ে মুখ দিয়ে বসে থাকো তাহলে তুমি বুঝবে না যে বাইরে থেকে যে জ্ঞান তুমি লাভ করবে তা অনেক বেশি শিক্ষণীয়। কথাটা একেবারে ফেলে দেবার মতো না। লোকটা বড়ই আমুদে লোক, লম্বায় প্রায় 6 ফুট, মাথায় ব্যাগ ব্রাশ করা চুল, নাকের নিচে একটা আলতো গোঁফ, পরনে টি শার্ট আর জিন্স। আমাকে দেখেই হাসি মুখে বললেন, কি ভাই, আমার কথা মিলেছে কি মেলেনি? তা মিলেছে বই কি, আপনি তো আর ভুল বলবেন না, আপনার এত অভিজ্ঞতা। এই জিনিসটা সবার তো থাকে না, যেটা আমার আছে। জানো প্রতীক, তখন সদ্য কাজ করা শুরু করেছি, তোমার মতোই বয়স হবে তখন আমার। গড়িয়াহাটের একটা হত্যা মামলা নিয়ে কাজ করছি। এমন জায়গায় মামলা গড়ায় না। একটা সময় মনে হয়েছিল মামলা জিতে গেছি, আমি গিয়ে খুনিকে ধরে ফেলবো, কিন্তু কপাল, দ্য কেস ওয়াজ ক্লোজড ফর এভার। সে কি, কেন? আরে মন্ত্রী মহলে চেনাশোনা ছিল ভদ্রলোকের,
তাছাড়া তোমাদের টলিউড ইন্ডাস্ট্রির বিখ্যাত নায়িকা অপরূপা সেনের নামও জড়িয়েছিল এই কাণ্ডে, তাই কেচ্ছা কেলেঙ্কারির ভয়ে বেশি দূর এগোয়নি মামলা। তাছাড়া যে ভিকটিম অর্থাৎ ওই মেয়েটা, তার বাড়ির লোক অত্যন্ত গরিব, আর এই সমাজ তো চিরকালই বড় লোকদের পা চাটা ভাই। কথাটার পরেই দিদি আর অর্কদা উদয় হলো বারান্দায়। ওদের দুজনকে দেখে ইন্সপেক্টর সেন বললেন, আরে কোথায় ছিলেন মশাই? আপনার এই শালার সঙ্গেই তো গল্প করছিলাম। আপনি যে এত সকাল সকাল আসবেন বুঝতে পারিনি। তবে হ্যাঁ, একটা প্রমাণ পেয়েছি ইন্দ্রনারায়ণ চৌধুরীর বিরুদ্ধে। পারলে সেটাকে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে টেস্ট করা। আর দেখুন ইন্দ্রনারায়ণ চৌধুরীর হাতের ছাপ পান কিনা সেখানে। রুমালে মোড়া একটা জিনিস ইন্সপেক্টর সেনের হাতে দিল অর্কদা। সেটা নিতেই দিদি একটা জিনিস বাড়ালো, তারপর বলল, আমার তরফ থেকে এই জিনিসটা, যদিও এখানে ইন্দ্রনারায়ণের হাতের ছাপ আপনি পাবেন না, কিন্তু যার হাতের ছাপ পাবেন সে কিন্তু সূত্র হিসেবে কাজ করতে পারে। দুটো জিনিসই হাতে নিয়ে ইন্সপেক্টর একবার দেখলেন, তারপর স্রেফ পকেটে চালান করলেন। আপনাদের জন্য একটা খবর আছে। কি খবর? সপ্তমী মুখার্জি বলে কোনো এক নামের উল্লেখ শুনেছেন 24 ঘন্টায়? সপ্তমী মুখার্জি? কই না তো, কেন? না, ওনার সঙ্গে ইন্দ্রনারায়ণের কোনো একটা যোগ আছে। পরশু রাতে সপ্তমী ম্যাডাম ফোন করেছিলেন। কাল নাকি কোথাও দুজনের দেখা হয়েছে কোনো এক পোড়ো মন্দিরে। অনেকেই দুজনকে দেখেছেন। ইন্টারেস্টিং। তাই ভদ্রমহিলাটি কেমন আর থাকেন কোথায়? আরে থাকেন তো ওই বেলতলায়। একটা মেয়ে আছে বলে জানি, কোনোদিন দেখিনি যদিও। বয়স আন্দাজ 30, চেহারা সুঠাম, ব্যক্তিত্ব দারুণ। তবে বেশি কিছু জানা যায় না ওনাকে নিয়ে। কি দারুণভাবে ঘিরে রাখি নিজেকে। অর্কদা কি যেন একটা ভাবল, তারপর বিড়বিড় করে বলল, দেখা তো একবার করতেই হবে। আমাদের মনেও দেখা করার ভাব জেগেছে, তাই দিদির সঙ্গে একবার চোখাচোখি হলো। তবে শুনেছি কলকাতায় নাকি বেশ কয়েকজন আত্মীয় থাকে ওনার। এক ভাইও আছে, ওই বছর 7 ছোট। ভাইয়ের ব্যাপারে কি আপনি খোঁজ খবর নিয়েছেন? চেষ্টা করছি কিন্তু পাইনি। চেষ্টাটা জারি রাখুন। যদি ভুল না করি তাহলে ইনিই আমাদের প্রধান সাক্ষী হতে পারেন। কাজেই এনাকে কাজে লাগবে। কথাটা বলেই অর্কদা ঘরের দিকে হাঁটা লাগালো। ইন্সপেক্টর সেন কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বললেন, আচ্ছা ম্যাডাম, ব্যাপারটা কি বলুন তো? আমি 2 দিনের জন্য কলকাতায় যাচ্ছি। অর্কদার কথা শুনে আমরা তো অবাক। আরে কলকাতা যাবে কি? এখনো তো তোমার তদন্ত পড়ে আছে। তদন্তের জন্যই আমি যাচ্ছি, বুঝলি? এই অর্কদা, তোমার প্ল্যানটা ঠিক কি বলো তো? কি করতে চাও? একবার ডক্টর মুখার্জির সঙ্গে দেখা করতে চাই। ওনার থেকে আমি খবর পাবো। ওনাকেই ধরতে হবে একবার। কি খবর চাইছো বলো তো? বিশেষ কিছু কি জানতে চেয়েছো? অর্কদা উঠে দাঁড়িয়ে কি একটা ভাবলো, তারপর দরজার সামনে দাঁড়িয়ে খুব চাপা গলায় বলল, আমি কাল লালবাজারে ফোন করেছিলাম। শুনলাম ডক্টর মুখার্জি যে মেডিকেল ল্যাবে কাজ করে সেখান থেকেই নাকি বিশেষ শিশিটা নেওয়া হয়েছে। এখন জানতে হবে ওই শিশি ল্যাব থেকে বেরোলো কী করে, সাধারণ মানুষকে কিভাবে দেওয়া হলো বা আদৌ দেওয়া হয়েছে কিনা। তুমি কি ওই শিশির ব্যাপারে খবর নিতে যাচ্ছ নাকি? ইশারায় হ্যাঁ বুঝিয়ে দিল অর্কদা। বললাম, কিন্তু সপ্তমী ম্যাডামের সঙ্গে দেখা করবে না? না, তোরা দেখা করে আয়। দুদিক দিয়েই কাজ চলুক, নাহলে মামলাটা জলদি শেষ হবে না। কিছু কিছু ক্ষেত্রে দেখেছি দিদিও অর্কদার মুখের ওপর কথা বলে না। আমার মনে একটা প্রশ্ন জাগছিল, সেটা না করে পারলাম না। আচ্ছা অর্কদা, তোমার মনে হচ্ছে নাকি যে সব কিছু খুব সহজে মিলে যাচ্ছে? যেমন ধরো, গতকাল আমরা এখানে এসেছি আর আজ ভোরে তোমরা বিশেষ শিশিটা পেয়ে গেলে। প্রথম থেকে এমনি ইন্দ্রনারায়ণের ওপরে সন্দেহের তীর রয়েছে, তার ওপর আবার সপ্তমী ম্যাডাম। অর্কদা কিছুক্ষণ ভেবে উত্তর দিল, আসলে কি জানিস, আমার বিশ্বাস ইন্দ্রনারায়ণকে ফাঁসানোর জন্য কেউ এই কাজটা করেছে। তুমি বলছো বটে, কিন্তু আমার মন না অন্য কথা বলছে। ধরো ইন্দ্রনারায়ণকে সামনে রেখে অন্য কোনো উদ্দেশ্য নিয়ে যদি কোনো বিশেষ ব্যক্তি বা খুনি এই কাজটা করে থাকে, সেক্ষেত্রে বলতে পারি অবৈধ সম্পর্কের জেরে যে পরিবার তৈরি হয়েছিল তাদের সম্ভাবনায়। অর্কদার কথা থামাতেই হলো, কারণ ঘরে এসেছে ঈশানী, পেছন পেছন একটা চাকর। গুড মর্নিং ঈশানী। গুড মর্নিং মিস্টার রায়, চা এনেছি আপনাদের জন্যে। চাকরটি চা রাখলো টেবিলে, তারপর চলে গেল চুপ করে। কাল ঘুম হয়েছিল? কোনো অসুবিধে হয়নি তো? না না, সেরকম হয়নি।
হলে নিশ্চয়ই ডাক দিতাম। হ্যাঁ, সে তো বটেই। আচ্ছা, কোথায় যাবেন যেন বলছিলেন? আমি কলকাতায় যাচ্ছি, কবে ফিরবো তা ঠিক জানি না। সে কি? তাহলে আমাদের বাড়ির রহস্যের কি হবে? রহস্য নিয়ে অত ভাবছি না। প্রিয়াঙ্কা আছে, প্রতীক আছে, ওরাই সলভ করতে পারবে। একান্তভাবে লাগলে আমি চলে আসব, সমস্যা নেই। মনে হলো ঈশানী চৌধুরী একটু হতাশ হলেন অর্কদার কথা শুনে। উনি কোনো প্রতিবাদ না করে ঘর থেকে বেরিয়ে গেলেন। অর্কদা চাপা গলায় বলল, মনে হয় ওষুধ ধরেছে, তোরা কাজে লেগে যা। আমি ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাব। কোনো ভুল না করে কাজ করবি। আমি চেষ্টা করব পরশুর মধ্যে ফিরে আসার, ঠিক আছে? সপ্তমী দেবীর গায়ের রং ফর্সা, বয়স 30-এর মধ্যেই হবে। চোখে চশমা পরেন, পরনে বাসন্তী রঙের শাড়ি। ওনার চেহারার মধ্যে বেশ একটা ব্যক্তিত্ব আছে, যেটা অন্যদিকের মানুষকে বেশ প্রভাবিত করতে পারে। মুখের মধ্যে যে একটা অদ্ভুত আকর্ষণ আছে, সেই ব্যাপারে দিদি আন্দাজ করে থাকলেও আমি করতে পারলাম না। ভদ্রমহিলার কণ্ঠস্বরের মধ্যেও একটা অদ্ভুত ব্যাপার আছে, যেটা সবার মধ্যে থাকে না। আমরা বৈঠকখানায় বসেছিলাম, যেটা আদপে একটা ফটো গ্যালারি। 1800 সাল থেকে আজ অবধি সমস্ত রকমের ছবি এখানে রয়েছে। ঘরের মাঝে একটা সোফা সেট, বাঁদিকে ডাইনিং টেবিল সহ 6টা চেয়ার। আমি কিন্তু আপনাদের চ্যানেলে নিয়মিত দর্শক। আর শুধু আমি কেন, আমার তো মনে হয় পুরো পশ্চিম বাংলাই আপনাদের চ্যানেলের দর্শক। আপনারা এত সুন্দর করে সব কিছু কভার করেন, আর আমার বিশ্বাস প্রতিটা জায়গায় গিয়ে আপনারা রিপোর্টও তুলে আনেন। সেই স্টোরি কভারের জন্যই কিন্তু আমি এখানে, মিসেস সপ্তমী মুখার্জি, সপ্তমী মুখার্জি। আশা করি নামটা আর ভুলে যাবেন না। আমি যে বিষয়ে স্টোরি কভার করতে এসেছি, সেখানে আপনার সাহায্য একান্তভাবেই কাম্য। আমি জানি আপনি কেন এসেছেন, কবে এসেছেন, আমি কিন্তু সব জানি মিস সেন। কিন্তু যেটা জানি না সেটা হলো এত কিছু থাকতে হঠাৎ চৌধুরী পরিবারের রহস্যই কেন? সেটা আপনি বুঝবেন না মিসেস মুখার্জি। বাজারে কোন ব্যাপারটা হটকেক হয়েছে সেটার ব্যাপারেই তো বেশি ছুটতে হয়। তা তো অবশ্যই। তা চৌধুরীদের বাঁচাতে পারবেন কি মনে হয়? আমরা সত্য সন্ধান করি, আমরা তদন্ত করি না। সত্যান্বেষী? বাহ, ভালো। তা ব্যোমকেশ বক্সীর উত্তরসূরি কোন সত্যিটা খুঁজে বার করেছেন আপনারা? চৌধুরী পরিবারের তো কেচ্ছাই কেচ্ছা। কিছু ঘুরতে গিয়ে কেউটেটা বেরিয়ে আসবে না তো? আসলেও কিচ্ছু করার নেই মিসেস মুখার্জি। এখানকার সবাই জানে আসল খুনিটা কে। তাহলে আমার কাছে কি ব্যাপার? খুনিকে ধরুন গিয়ে। দিদির মুখে হালকা হাসির একটা রেখা দেখা দিল। সেই হাসি যে সব সত্যি কথা জেনে নেবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। এই হাসি সপ্তমী মুখার্জিকেও অস্বস্তিতে ফেলেছে। কি ব্যাপার, হাসছেন যে? হ্যাঁ, আমরা চৌধুরী বাড়িতে যাব কি আপনার বাড়িতে যাব এইটা জানার জন্য আপনার কাছে আসিনি মিসেস মুখার্জি। গোপন সূত্রে আমরা খবর পেয়েছি যে ইন্দ্রনারায়ণ চৌধুরীর সাথে আপনার গোপন সাক্ষাৎ হয়। এটা কি ঠিক? সপ্তমী মুখার্জি বেশ নড়ে চড়ে বসলেন। ওনার মুখের সেই অদ্ভুত ব্যক্তিত্ব কোথায় যেন হারিয়ে গেল এক নিমেষে। সেই ব্যক্তিত্বপূর্ণ গলা এক নিমেষে ভেজা বাদামের মতো হয়ে গেল। এই সব খবর আপনি কোত্থেকে পেলেন? হাজার চেষ্টা করেও সেই গাম্ভীর্য আনতে পারলেন না কিছুতেই। দিদি খুব শান্ত গলায় বলল, সেটা তো বলা যাবে না মিসেস মুখার্জি। তবে আপনার হাবভাব দেখে মনে হচ্ছে আমি খুব একটা ভুল কিছু বলছি না। বলছি কি? না, ভুল কিছুই বলেননি। কিন্তু ইন্দ্রনারায়ণের সঙ্গে দেখা করলে কি ক্ষতি হয়েছে? আপনার কি মনে হয় আমি ওকে খুনের জন্য উস্কেছি নাকি? এই দেখো, এটা আমি আবার কখন বললাম? না, বলেননি। কিন্তু বলতে কতক্ষণ? তার মানে আপনি উস্কেছেন? দেখুন, ও আমার বন্ধু। ওকে বিপদে ফেলে আমার কি লাভ হবে বলুন? ও বন্ধু? তা কেমন বন্ধু? সেটা নিশ্চয়ই বলতে আমি বাধ্য নই। বললে যদি আপনার পজিশনটা ভালো হয় তারে তো বললে ক্ষতি কি, বলুন না। ভুলে যাবেন না, খুন করা এবং করানো দুটোর ক্ষেত্রেই কিন্তু আপনার মোটিভ আছে। মোটিভ? হোয়াট ডু ইউ মিন? হোয়াট ইউ আন্ডারস্ট্যান্ড? উনি কিছুক্ষণ চুপ করে কিছু একটা ভাবলেন, তারপর বললেন, হ্যাঁ, দুটো ক্ষেত্রেই আমার মোটিভ ছিল। কিন্তু আমার প্রতিশোধের ইচ্ছা যে একটু অন্যরকম মিস সেন।
তা আপনার এই প্রতিশোধ স্পৃহাটা কীরকম? সবই যদি বলে দিই তবে সত্যের সন্ধান হবে কি করে মিস সেন? আপনারা নাকি সত্য সন্ধানী? এই কথার মানে দিদি বুঝিয়েছিল, আমিও বুঝে গেছিলাম ভালো করে, তাই উঠে দাঁড়ালাম। তবে বেরোবার আগে দিদি শান্তভাবে বলল, যাকে আজ আমার কাছে সবটা স্বীকার করে নিতে পারতেন, কিন্তু তাহলে সুবিচারটা ভালোভাবে হয়তো আপনি পেতে পারতেন। কিন্তু আপনার ঘিত সোজা আঙ্গুলে আপনি তুলতে দেবেন না, তাই আঙ্গুল বেঁকাতে হবে। আসছি, ভালো থাকবেন। নিশিডাক গল্পের আড্ডায় চলছে রহস্য রোমাঞ্চ গল্প অনুভব মুখার্জির কলমে কাঁটা রহস্য। প্রথম পর্ব আজকে এখানেই শেষ। গল্পের অন্তিম পর্ব নিয়ে আমরা ফিরে আসব আগামীকাল রাত ঠিক ৮টায়। শুনতে থাকো, সঙ্গে থাকো নিশিডাক গল্পের আড্ডা।